সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, যে যেখানে আছেন। করোনা কালে আমাদের ভালো থাকাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা সবসময় ভালো খবরটাই শুনতে চাই। যদিও আজকাল ফেসবুকে আমাদের অনেকেরই একটা একটা অস্বস্তির কারণ হয়েছে, যে ফেসবুকের পাতা খুললেই দেখা যায় কোনো না কোনো দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা চাই না যে এই দুঃসংবাদ আমাদেরকে আক্রান্ত করুক। আমরা সকলেই যেন ভালো থাকি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আজকে বন্ধুরা আমরা কথা বলবো একটা অন্যরকম বিষয় নিয়ে। আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন একটা নাগরিক সংগঠন হিসেবে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবারের উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যায়ে যে বিরাজমান চ্যালেঞ্জ গুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ গুলো দূরীভূত করার জন্য নাগরিক সমাজ এবং বিশেষ করে এক্সপার্টদের কথা আমরা শোনার চেষ্টা করি, এবং আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সেই কথাগুলো পৌঁছানোর জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি ভলান্টারি প্ল্যাটফর্ম হিসেবে আমরা চেষ্টা করছি যে যে মিসিং লিংক যেগুলো আছে, সেই মিসিং লিংক গুলোকে একটা ব্রিজের মধ্যে নিয়ে আসা। তো আপনারা সবাই জানেন যে নিরাপদ খাদ্য উৎপাদনের কথা যখন আসে, তখন বালাইনাশক একটা বড় বিষয় হয়ে যায়, এবং জৈব বালাইনাশকের অভাব আমাদের দেশে একটা সময় পর্যন্ত আমরা শুনেছি যে জৈব বালাইনাশক পাওয়া যায় না, তাহলে আমরা কি করব, আমাদেরকে তো যে রাসায়নিক যে বালাইনাশক তার উপরেই নির্ভর করতে হবে, যেটাকে প্রচলিত ভাষায় আমরা বিষ বলি। সুতরাং সেই বিষের উপরেই তো আমাকে নির্ভর করতে হবে। আমাদের সুখের খবর হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু কোম্পানি, তারা কিন্তু এই এই অভাব দূরীকরণের জন্য বিষের বিকল্প হিসেবে তারা জৈব বালাইনাশক বাজারে নিয়ে এসছেন। এবং আপনারা সকলেই জানেন, যারা কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি তারা সবাই জানেন যে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড তারা এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা গতদিনেও যখন আমরা BARI, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিকদের সঙ্গে কথা বলছিলাম, ডিজি মহোদয় সেখানে ছিলেন, সেখানেও কিন্তু ইস্পাহানি অ্যাগ্রোর নাম উঠে এসছে, যে ইস্পাহানি অ্যাগ্রোর এই জিনিসটা রয়েছে, ওই জিনিসটা রয়েছে, এটা দিয়ে এটা করা যায়, ওটা দিয়ে ওটা করা যায়। তখন আমরা আহ, চিন্তা করলাম যে ওয়াই নট, যে তাদের কথা আমরা তাদের মুখে শুনি। এটার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে যে আমরা চাই যে দেশবাসী জানুক, কারণ আমাদের কাছেও মনে হয়েছে, আমরা নিজেরা কৃষি কাজ করি, তখন আমাদের কাছেও মনে হয়েছে আমরাও জানি না ইস্পাহানি অ্যাগ্রোর কাছে কি আছে, আমরাও জানি না পরিষ্কার। সুতরাং আমাদের প্রান্তজনেরা, আমাদের কৃষকরা, তারাও হয়তো পুরোটা জানে না। ফলে আমরা জানানোর একটা চেষ্টা করতে চাচ্ছি। আরেকটা হলো যে এই ক্ষেত্রে সমস্যাগুলো কি, কি কোথায় অসুবিধা, ইস্পাহানি কি ফেস করছে, তারা সরকারকে কি বলতে চায়, সরকার কিভাবে তাদের সহায়তা করতে পারত। একটা উদাহরণ দেওয়া যাক, যে 8,000 কোটি টাকা 2020-21 অর্থ বছরে কৃষির যে বাজেট, 14,000 কোটি টাকা বাজেটের 8,000 কোটি টাকাই রাসায়নিক সার এবং কীটনাশকে ভর্তুকি দেওয়া হবে। এই যে ভর্তুকিটা দেওয়া হবে, এই ভর্তুকিটা দেওয়া হবে কিন্তু এই যে বিষ বলে যে শব্দটা আমরা ব্যবহার করছি, বিষ, তার মানে আমার জনগণের টাকা, 8,000 কোটি টাকা বিষের পেছনে ভর্তুকি দেওয়া হবে। এখানে জৈব বালাইনাশক ভর্তুকি আছে নাকি নাই, সেই কথাটাও একটু আমরা জানতে চাই। থাকলে কি সুবিধা হতো, কেন নাই, সেই কথাগুলো একটু জানতে চাই। যাই হোক দর্শক মন্ডলী, আমার বেশি কথা বলা ঠিক হবে না। আজকে আমরা অভিজ্ঞজনদের কথা শুনবো। আপনারা জানেন আমাদের কৃষি বিজ্ঞানী, দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি আজকে আমাদের এই আসরের মধ্যমণি। তিনি তার সঙ্গে অতিথিদেরকে নিয়েছেন, এবং এই অতিথিদের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত আছেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের পরিচালক, আমাদের সকলের প্রিয় ডাইনামিক, আমার দেশের একজন ডাইনামিক কর্মকর্তা এবং কৃষি বন্ধু, কৃষক বন্ধু ফৌজিয়া ইয়াসমিন। ফৌজিয়া ইয়াসমিন আপা আমাদের অনুষ্ঠানে এর আগেও দুবার এসেছেন, এবং বিসেফ ফাউন্ডেশনের যে কোনো অনুষ্ঠানে ফৌজিয়া আপা আমাদের সঙ্গে থাকেন। এটা তার একটা কমিটমেন্টের বলেই আমরা মনে করি। এবং ফৌজিয়া আপাকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং আজকের অনুষ্ঠানে থাকার জন্য। ফৌজিয়া আপার সানুগ্রহে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব আশরাফ উদ্দিন আহমেদ, আমি তাকেও স্বাগত জানাচ্ছি। এবং আজকে বিশেষজ্ঞ হিসেবে আমাদের মাঝে কথা বলবেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের চিফ বৈজ্ঞানিক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব খলিল, ইব্রাহিম আমাদের ইব্রাহিম খলিল ভাই। ইব্রাহিম খলিল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি এই অতিথিদেরকে নিয়ে আলোচনা শুরু করার জন্য আমাদের অভিভাবক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে অনুরোধ করছি। স্যার। থ্যাংক ইউ মিটন। আমি আরেকবার মানে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। বিশেষ করে ফৌজিয়া, তার আরেক জায়গায় কাজ আছে, ফৌজিয়া আমার অনুরোধে রাজি হয়েছে আসতে, এবং আর বাকি দুইজনকেও, আশরাফ এবং ইব্রাহিম খলিল সাহেবকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। আমি একটু বলে নেই দর্শক মন্ডলী এবং সবাইকে, যে আমরা এই উৎপাদন প্রযুক্তি, আমরা অনেক কথা বলি যেটা পলিসি মেকারদের বা
এনাদের জন্য গোচরস্থ করার জন্য। কিন্তু আজকে আমরা শুরু করতেছি আমাদের মাঠের যারা কাজ করেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত সরাসরি, তাদের উদ্দেশ্যে আসলে আজকেরটা আমরা বেশি করে আমাদেরটা আমরা উৎসর্গ করছি তাদের জন্য। ফলে আমরা এবং এই সিরিজ আশা করছি যে বিসেফ ফাউন্ডেশন এই সিরিজে আলোচনা, এটা প্রশিক্ষণ কেন্দ্র না, ট্রেনিং সেশন হিসেবে নয়, বরঞ্চ সরাসরি আলোচনার ভিত্তিতে আমরা এই কথাগুলো কি করে, সঠিক প্রযুক্তিগুলো কি করে কৃষকের কাছে পৌঁছাতে পারি, কৃষকের ভাষায় পৌঁছাতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এটা একটা মানে ক্রমান্বয়ে আমরা এই ইয়েটা চালাতে থাকবো যতদিন পর্যন্ত না আমাদের মনে হয় যে না, হ্যাঁ আমরা কথাটা শেষ করেছি। আমরা অধীনে একটা ভূমিকার মতো একটা আলোচনা হয়েছিল গত সপ্তাহে, আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটকে নিয়ে কথা বলেছিলাম, এবং তারা তাদেরই বারবারই বলেছে, ইস্পাহানি অ্যাগ্রোর কথাটা উল্লেখ করেছেন, এবং এটা ইস্পাহানি অ্যাগ্রো আসলে একটা অগ্রণী ভূমিকা। এই যে বিষ শব্দটা ব্যবহার করেছে আমাদের কীটনাশক, ক্ষতিকারক কীটনাশকের পরিবর্তে এনারা ব্যবসা করছেন জৈব বালাইনাশক নিয়ে, এর বিকল্প যেগুলা মানুষের জন্য ক্ষতি করে না, পরিবেশের জন্য ক্ষতি করে না, এরকম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। আমি প্রথমে আসলে ওনাদের এই ব্যবসায়ের যে দলনেতা না নেত্রী, আজকাল ওইসব ব্যাকরণে গোলমাল হয়ে যাচ্ছে, সব একটাই ব্যবহার হচ্ছে, তো দলনেতা ফাউজিয়া ইয়াসমিন, ডিরেক্টর, পরিচালক, ওনাকে দিয়ে আগে শুরু করতে চাই। আমাকে একটু বলেন তো যে আপনারা এই সহজ যে পন্থাটা আছে, চিরাচরিত যে আমাদের উপকরণ আছে, পেস্টিসাইড এবং হার্বিসাইড যেগুলা তৈরি হচ্ছে, কারখানায় তৈরি হচ্ছে, সেগুলো না করে আপনারা কেন এই ব্যবসাটায় কঠিন, যেটার মধ্যে এখনো বাজার তৈরি হয় নাই, তার ভিতরে আপনারা ঢুকছেন? কেন আপনারা ওই ব্যবসাটাও করছেন, ওই বিষের ব্যবসাটাও করছেন না? সেটা একটু কেন, এই মোটিভেশনটা কি, সেটা কাইন্ডলি একটু বলবেন আমাদেরকে দয়া করে। ফাউজিয়া। অসংখ্য ধন্যবাদ জয়নুল আবেদিন স্যারকে। বিসেফ ফাউন্ডেশন অক্লান্তভাবে যে সেফ ফুডের জন্য কাজ করে যাচ্ছে, এই মূল যে মন্ত্রটা বিসেফ ফাউন্ডেশনের এবং আমাদের মূল মন্ত্রটাও একই, যে কারণে আমি সবসময় বিসেফ ফাউন্ডেশনের সব কাজের সমর্থন করি এবং একসাথে কাছাকাছি থাকার চেষ্টা করি। বিসেফ ফাউন্ডেশনের যে কথাটা আর আমাদের মূল মন্ত্রটা থেকেই আসলে কিছুটা বোঝা যায় যে কেন আমরা সহজ পথটা না নিয়ে আমরা কঠিন পথটা বেছে নিলাম, যেখানে আসলে অনেক বন্ধুর পথ আমাদেরকে পাড়ি দিয়ে আসতে হবে। খাদ্য নিশ্চয়তা ও নিরাপদ খাদ্য একে অপরের সম্পূরক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ অবস্থান তৈরি করে যাওয়াটা আমাদের দায়িত্ব। বিশ্বব্যাপী আমরা জানি প্রতিনিয়ত আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুস্বাস্থ্য, এগুলোর জন্য আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে আমরা উৎপাদনশীলতার দিকেই এতদিন বেশি মনোযোগী হয়েছি। বাংলাদেশ একটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। আমাদের খাদ্য নিরাপত্তা আর খাদ্য নিশ্চয়তা দিতে যে আমরা যে জায়গাটায় আসলে এতদিন পর্যন্ত মনোযোগ দিয়েছি তা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বাড়াতে যে আমাদের কৃষকরা ক্রমাগত যে কেমিক্যালের ব্যবহার করেছে, এটা কিছুটা ভিশাস সার্কেলের মতন। যত বেশি কেমিক্যাল ব্যবহার করেছে তার প্রয়োজনীয়তা তত বেড়েছে, তাকে আবার আরো বেশি ব্যবহার করতে হয়েছে। এই সাইকেলের মধ্যে পড়ে কৃষকরা আসলে এর থেকে আর বের হওয়ার কোনো পথ পাচ্ছিল না। একটা পর্যায়ে এসে আমরা খাদ্য নিশ্চয়তা দিতে পেরেছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু সেই খাদ্য কি আমাদের জন্য নিরাপদ? না। আমরা দেখলাম যে সেই খাদ্য আসলে খাদ্য এসেছে, বাট সেই খাদ্যটা আমাদের জন্য নিরাপদ না। আর যখন আমরা এটার উপলব্ধি আমাদের মধ্যে এসেছে,
এর কোনো বিকল্প আসলে কৃষকের কাছে নেই। আমরা কৃষি ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে প্রথমে সিড নিয়ে কাজ শুরু করি। মাঠ পর্যায়ে কাজ করতে যখন যাই তখন দেখি কৃষক কেমিক্যালের যথেচ্ছ ব্যবহার করছে। তারা আসলে এর যে পরিণতি, এর যে পরবর্তী ভোক্তা পর্যায়ে যে তার নিজের স্বাস্থ্যের হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এই পরিণতিটাও কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না, বা উপলব্ধি করলেও তার কাছে কিন্তু কোনো বিকল্প নেই। এই বিকল্প যদি না থাকে তাহলে আসলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? একটি দায়িত্বশীল নাগরিক হিসাবে একটি ইস্পাহানি আসলে সবসময়ই কিছু না কিছু দায়িত্ব নিয়েছে, সামাজিক দায়িত্বটা বা দায়বদ্ধতার থেকেই আমাদের উপলব্ধি থেকে আমরা চিন্তা করেছি যে একটা কিছু আমাদের করার দরকার। তখনই আমরা যে এর অল্টারনেট কি সেটা চিন্তা করেছি। দেখলাম যে হ্যাঁ, বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করার আসলে সুযোগ আছে, যদিও একেবারেই নতুন ধারণা, নতুন চিন্তা, একে নতুন করে শেখানো, একেবারেই কেমিক্যালের এক ধরনের ব্যবস্থাপনা, বায়োপেস্টিসাইডের আরেক ধরনের ব্যবস্থাপনা, এখানে বিশাল কাজ করার জায়গা। আমরা জানি না যে আসলে ব্যবসায়িকভাবে কতটুকু আমরা সফল হতে পারবো, কিন্তু কিছু একটা অবদান আমরা রাখতে পারবো, সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমরা বায়োপেস্টিসাইড নিয়ে কাজ শুরু করি। কিন্তু আমাদের মূল আমাদের যে ধারণাটা ছিল, আমরা সম্পূর্ণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করব। একেবারে বীজ পর্যায় থেকে, বীজ থেকে শুরু করে কৃষকের প্রশিক্ষণ থেকে বীজ আমরা দিব, বীজের পরবর্তী পর্যায়ে তার পেস্ট ম্যানেজমেন্ট, ডিজিজ ম্যানেজমেন্ট এবং হারভেস্টিং পর্যন্ত তার সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে আমরা যেন তাকে সহায়তা দিয়ে এই পেস্ট ম্যানেজমেন্টটায় তাকে কাজ করতে সহায়তা করতে পারি, সেই পুরো ব্যবস্থাপনাটা নিয়ে আমরা কৃষকের দ্বারে গিয়েছি। অনেক আমাদেরকে এটা নিয়ে আসলে কাজ করতে হয়েছে, অনেক আমরা এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। কিন্তু আজকে যে বিষয় সবজি উৎপাদনের প্রযুক্তি, আমাদের ব্যবস্থাপনাটা কিন্তু একেবারে পেস্ট স্পেসিফিক। একেবারে একটা সবজি ধরলাম টমেটো আমরা চাষ করবো, একেবারে সিড থেকে শুরু করে তার শেষ পর্যন্ত তার ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আমরা ইভেন আমরা কৃষককে বাজার পর্যন্ত লিঙ্ক করে দেওয়ার আমাদের যে ভাবনা, সেই চিন্তা ভাবনাটা আমাদের আছে। আমরা অলরেডি কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়েছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই জায়গাটায় আসলে আমরা একটা বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পারবো। আমরা সফল হব নিরাপদ খাদ্য দিতে, এবং আপনারা তো আছেনই সাথে বিসেফ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আছি। আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দুটা জিনিস আসলে আপনার কথা থেকে আমার মনের ভিতরে দাগ কাটছে। সেটা হলো, একটা কথা বলেছেন দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা, এই শব্দগুলো আপনি ব্যবহার করেছেন। তো এইটা একজন ব্যবসায়ীর কাছ থেকে দায়িত্বশীলতা, দায়বদ্ধতার কথা শুনতে মানে একটা বৈপ্লবিক মনে হচ্ছে আমার কাছে। কারণ আমরা সাধারণত আমাদের দায়িত্বশীলতা, দায়বদ্ধতার কথা শব্দটা উচ্চারণই করি, কিন্তু আমাদের চরিত্রের ভিতরে এটার বহিঃপ্রকাশ খুব কম আছে। তা আমি আশা করতেছি যে এই যে দায়িত্বশীলতার, দায়বদ্ধতা ব্যবসায়ী হিসেবে যে আপনারা শব্দটা উচ্চারণ করেছেন, এটার থেকেই আজকে আপনার জৈব বালাকনাশকের দিকে আপনারা দৃষ্টি দিয়েছেন, এবং এই যে ক্ষতিকারক যে কীটনাশক সেটার ব্যবসা করছেন না, এটা একটা আশার বাণী। এবং আশা করব অন্যান্য ব্যবসায়ীরা যারা এই ধরনের ব্যবসা করছে তাদের ভিতরে এই দায়িত্বশীলতার, দায়বদ্ধতা কাজ করে, যাতে তাদের মধ্যে তারাও যাতে আসলে সুপথে চলে আসেন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা জায়গায় আপনি বলেছেন যে হ্যাঁ, কৃষককে বীজ থেকে বাজার, এইটা বীজ থেকে বাজার পর্যন্ত যে সেবা, তার পরিষেবা দেওয়ার চেষ্টা করতেন। হয়তো আরো দুই একটা কোম্পানিও করে থাকতে পারে, আমি জানি না ঠিক মতো, কিন্তু যদি কেউ আরো করে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা, কিন্তু আপনাদের প্রতি অশেষ শ্রদ্ধা, যে কৃষক যাতে এক জায়গায় গেলে তার টমেটো উৎপাদনের জন্য তার বীজ থেকে, ভালো বীজ থেকে বাজার পর্যন্ত এই যে লিঙ্কেজের কথা বলছেন, এইটার যেন তথ্যগুলো, সেই উপদেশগুলো পেতে পারে, জায়গায় জায়গায় যাতে তাকে ঘুরতে না হয়। এটা একটা খুব ভালো উদ্যোগ আমি মনে করছি। তা আমি আপনাদেরকে
আমাদের আপামর কৃষকের, এবং আপামর কৃষকই শুধু নয়, বাংলাদেশের আপামর জনগণের স্বার্থে, তাদের সুস্বাস্থ্যের জন্য, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সবকিছুর জন্যই আপনাদের উদ্যোগটা সফল হোক এটা কামনা করছি। শুধু একটা জিনিস, শুধু আমি কয়েকদিন আগেও বলেছি, আজকে আবার বলছি, যে আসলেই আমরা যে বলছি, বিসেফ ফাউন্ডেশন বলছে যে উন্নয়নের জন্য আপনি যে কর্মকাণ্ড আছে সেটা শুধু উন্নয়ন তো আনতেই হবে, কিন্তু সেই সাথে দরকার হলো আমাদের আহ আহ, আহ, সামাজিক যে পরিবর্তন। আমি উন্নয়ন আনবো, কিন্তু তাতে সামাজিক আসলে আরো খারাপ হয়ে গেল সামাজিক দিক থেকে, সেটা আপনার ঠিক নয়। যেরকম আমরা বলতে আয়ের বৈষম্য বেড়ে যায় অনেক সময়, সেগুলো যাতে না হয়, মানুষের স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি সবকিছু সামাজিক একটা মঙ্গলের বিষয়। তো এই কারণে আমরা যাই কিছুতে উন্নয়ন করি না কেন, সেটা যেন আমাদের ওই সামাজিক উন্নয়নের কথাটা খেয়াল রাখে, পরিবেশ, সমাজ, তার স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য ইত্যাদি সব দিকে যাতে খেয়াল রাখে। তা আপনারা সেটা করছেন জেনে আমাদের ভালো লাগলো, এবং আশা করছি যে আমরা যারা এই সঙ্গে আরো আছি, একসাথে আছি, তারা সবাই আপনাদের দৃষ্টান্ত অনুসরণ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি আপনি চলে যাবেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা হবে। আমরা একসাথেই আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ফাউজিয়া মুন্নি। আমরা আমরা আজকে আশরাফ আজকে একটা খুব সুন্দর আসলে ভূমিকা সূত্রপাত হয়েছে জিনিসটার, যে বিশেষ করে দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা, এটা একটা দায়বদ্ধতা, এটা একটা সবার জন্য সবসময় দরকার, যে আমাদের সমাজের যে কিসে মঙ্গল আনবে, কিসে অমঙ্গল করতে পারে, সেই সব বিষয়গুলো সচেতন থাকা সবসময় গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে উনি শেষ করে গেছেন যে বীজ থেকে বাজার পর্যন্ত, মানে ইস্পাহানি এগ্রো চেষ্টা করছে যে বীজ থেকে বাজার পর্যন্ত কৃষককে সাহায্য করার জন্য। তো এইটা নিয়েই আমি আশরাফের কাছে পরে আসবো। আসলে আগে ডক্টর ইব্রাহিম খলিলের কাছে আগে যাই, যে আমাদেরকে আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের শ্রোতা মণ্ডলীকে, দর্শক মণ্ডলীকে, যে কৃষককে উপযোগী করে আপনি আমাদেরকে জানাবেন যে আপনাদের এই ফুলকপি আর বাঁধাকপির জন্য বর্তমানে এইটা তো একটা কৃষকের ফসল, উল্লেখযোগ্য ফসল, এইটাকে নিরাপদভাবে উৎপাদনের জন্য আপনাদের বক্তব্য কি? কৃষক কি ব্যবহার করলে পরে তার সবজিটা নিরাপদ থাকবে এবং সেইটা খেলে আমরা ভোক্তারা নিরাপদ থাকতে পারি, সেটা নিয়ে আপনার বক্তব্য শুনি। স্যার ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে 2009 সালে ম্যাডাম যেটা বলে গেলেন, আমাদের ডিরেক্টর ম্যাডাম, যে আমরা 2009 সালে বায়োপেস্টিসাইডের কনসেপ্টটা আমরা কাজ শুরু করি, এবং 2009-এ যখন আমরা কাজ শুরু করি তখন বাংলাদেশে আসলে এরকম বায়োপেস্টিসাইড অ্যাভেলেবল ছিল না। আমরা মূলত আমি একটু বলি, যেহেতু আমরা আশা করছি যে এটা এই মুহূর্তে কোনো কৃষক আছেন কিনা জানি না, কিন্তু আশা করছি কৃষকরা থাকবে, যতদূর সম্ভব একটু বাংলা, যতদূর সম্ভব, মানে আমি জানি বিজ্ঞানীদের এটা সমস্যা থাকতেই পারে, তো আমরা 2009 থেকে যখন শুরু করি তখন আমাদের সামান্য 3টা ফেরোমন এবং 2টা বায়োকন্ট্রোল এজেন্ট, বেনিফিশিয়াল ইনসেক্ট, এটা দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। যেটা ম্যাডাম, আমাদের ডিরেক্টর ম্যাডাম বলে গেলেন, যে আসলে মূলত আমরা কাজ করছি হচ্ছে কোন একটা ক্রপের যদি আমরা ফুল প্যাকেজ চিন্তা করি, যে এটাকে সম্পূর্ণভাবে নিরাপদ করে কৃষক উৎপাদন করা, সেটাতে আমরা আসলে শুরু থেকেই কনসেন্ট্রেট করছি। মানে শুরু থেকে আমরা এই ব্যাপারে মনোনিবেশ করছি যে কিভাবে একজন কৃষক শুধু একটা ফেরোমন ইউজ করে একটা পোকা কন্ট্রোল করলো, কিন্তু তার তো আরো অনেক সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো যদি সে আবার কেমিক্যালি ইউজ করে, তাহলে সেই ফসল আসলে নিরাপদ থাকবে না। তো এই আঙ্গিকেই মূলত আমরা বিভিন্ন সবজির কি কি সমস্যা আছে এবং সমস্যা ভিত্তিক কি কি জৈব বালাইনাশক সারা বিশ্বে কোথায় আছে, সেই উৎসগুলো খুঁজে বের করা এবং সেখান থেকে সেই প্রোডাক্টগুলো সংগ্রহ করা, সেগুলো বাংলাদেশে মাঠ পর্যায়ে ফিল্ড ট্রায়াল করা, মানে অল্প করে সেটা পরীক্ষা করা, এবং পরীক্ষার পরবর্তী আমরা সেই প্রোডাক্টগুলো রেজিস্ট্রেশনে গিয়েছি। এবং
এই মুহূর্তে ইস্পাহানির হাতে আমাদের 10টি প্রোডাক্ট রেজিস্ট্রেশন আছে, 2টা বায়োকন্ট্রোল এজেন্ট আমাদের মার্কেটে আছে, এবং আরো 19টি বায়োপেস্টিসাইড আমাদের আন্ডার রেজিস্ট্রেশন প্রসেসে আছে, এবং আরো 60টি বায়োপেস্টিসাইড আমরা রেজিস্ট্রেশনে দিচ্ছি। তার মানে অলমোস্ট আমাদের প্রায় 40টা উপরে প্রোডাক্ট বায়োপেস্টিসাইড আমরা মার্কেটে অ্যাভেলেবল করতে যাচ্ছি। এবং এই এত সংখ্যক বায়োপেস্টিসাইডকে আসলে আমাদের এই প্রোডাক্ট লাইনে নিয়ে আসার মূল উদ্দেশ্যই ছিল যে আমরা ফসল উৎপাদনে যাতে কৃষককে কোনোভাবেই পেস্টিসাইডের উপরে নির্ভর করতে না হয়, অর্থাৎ রাসায়নিক কীটনাশক যেটা আমরা বলছি, যেটা আমাদের ক্ষতিকর বলছি, সেটা যাতে ইউজ করতে না হয়, তারা জৈব বালাইনাশক ব্যবহার করবে। সেই আঙ্গিকে কাজ করে আমরা এ পর্যন্ত অনেকগুলো ফসলেরই সফল প্যাকেজ বলতে আমরা বলছি হচ্ছে যে একদম সিড থেকে শুরু করে তার হারভেস্ট পর্যন্ত যত ধরনের পেস্ট এবং ডিজিজ ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট গুলা, সেই ব্যবস্থাপনা গুলা আমরা অলরেডি উদ্ভাবন করছি। আজকে আমরা 2টা ফসলের এই ব্যবস্থাপনা দেখবো, একটা হচ্ছে ফুলকপি আর একটা হচ্ছে বাঁধাকপি। কারণ এই মুহূর্তে চাষিরা ফুলকপি এবং বাঁধাকপি চাষ করছেন, এবং ফুলকপি বাঁধাকপিতে আমরা জানি যে এই 2টা সবজি আমরা আসলে ফুলকপি খুব অল্প সিদ্ধতেই, মানে অল্প তাপে সিদ্ধ হয়ে যায় এবং আমরা গ্রহণ করি। অনেকে বাঁধাকপি সালাদ হিসেবে খায়। কাজে এর ভিতরে যদি পেস্টিসাইড থাকে তাহলে এটা সরাসরি আমাদের পেস্টিসাইড গুলো আমাদের শরীরে ঢুকবে এবং আমাদের ক্ষতি করবে। তো এটা যদি বায়োপেস্টিসাইড দিয়ে আমরা উৎপাদন করতে পারি, অবশ্যই এখানে আমাদের সেফ ফুড যে ইস্যুটা আছে এটা আমরা ফুলফিল করতে পারবো, যেটা বিসেফ ফাউন্ডেশনের একটি ম্যান্ডেট। তো আমরা এই মুহূর্তে আমরা একটু আমাদের যে উপস্থাপনা আছে সেটি একটু সবার সাথে শেয়ার করতে চাই। স্যার আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার কিভাবে করব আর কি? মিটন আছে, হ্যাঁ এই তো হচ্ছে, হ্যাঁ ফুল স্ক্রিন দেন, তাহলে দেখা যাবে, পড়া যাবে। ফুল স্ক্রিন দেন, ফুল স্ক্রিন। এখনো মানে ফুল স্ক্রিন হয় নাই, এটা ছোট, এত ছোট যে দেখা যাচ্ছে না। ওই যে পেয়ালার মতো যেটা আছে না, ওখানে দিলে পরে ফুল স্ক্রিন হয়ে যাবে। মিটন হেল্প করতে পারতেছে না? মিটন, হ্যাঁ হ্যাঁ পড়া যাচ্ছে এখন, ঠিক আছে স্যার। আসছে আসছে, কিন্তু হ্যাঁ আপনি, ঠিক আছে, ঠিক। হ্যাঁ মিটন ফুল স্ক্রিন দেওয়া যায় না? এর চেয়ে বেশি দেওয়া যাবে না স্যার, এর চেয়ে বেশি দিলে আচ্ছা লাভ ঠিক হবে না আছে, কোনো। আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই, বলেন। মানে আমি এই এইটুকু তো, পারতেছি। হ্যাঁ হ্যাঁ না ওই যে হ্যাঁ এই তো, হ্যাঁ এটা এটা ঠিক আছে। পরিষ্কার, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ বলেন। না না এটা না, এটা না, ওই যে প্রেজেন্টেশন বুঝতে যেতে হবে পাওয়ার পয়েন্টে আপনার, হ্যাঁ হ্যাঁ ওই এই ভিউ থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ এই ভিউ বলেন। থাকেন তাহলে হবে। ওকে স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। আচ্ছা স্যার, আমরা ফুলকপি এবং বাঁধাকপির জৈব বালাইনাশক ভিত্তিক সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপরে আজকে কথা বলবো। তো আসলে যেটা স্যার আপনি যেটা দিয়ে শুরু করছিলেন, মূলত আমাদের যে বালাই ব্যবস্থাপনা এটা পুরোটাই রাসায়নিক কীটনাশক নির্ভর ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং আমরা জানি যে 2014, 15, 16 এই সময়ে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে কীটনাশক, রাসায়নিক কীটনাশক আমদানি করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটা 18, 19, 20 এই সময়টাতে কিন্তু এটি কমে আসছে। বিশেষত আমরা যেটা দেখছি যে উচ্চ ফলনশীল যে সমস্ত সবজি কৃষকরা উৎপাদন করেন, এর ভিতরে টমেটো হতে পারে, ফুলকপি, বাঁধাকপি হতে পারে, সিম হতে পারে, যেগুলা কৃষকরা ভালো ফলন পায় এবং ভালো দামও পায়। এই ফসলগুলো উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা কিন্তু রাসায়নিক কীটনাশকের উপর খুবই নির্ভর করে, এবং সেটা অনিয়ন্ত্রিত ব্যবহার হয়। যে বিশেষ করে আমরা জানি যে আগাম যে সিমটা আসে এটাতে মানে কৃষকরা সকাল বিকালে অনেক সময় স্প্রে করে থাকে, কারণ আর্লি যে সিমটা আসে এটার দামও ভালো পায়, কিন্তু ওই সময় যেহেতু টেম্পারেচার বেশি থাকে, পোকামাকড়ের আক্রমণও বেশি হয়, সেই কারণে তারা অনিয়ন্ত্রিত ব্যবহার হয়ে থাকে রাসায়নিক কীটনাশকের। এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে তারা ডোজ ঠিক থাকে না, অথবা ভেজাল ওষুধ ইউজ করে, অথবা রেজিস্টার্ড প্রোডাক্ট নাই এমনও প্রোডাক্ট তারা ইউজ করে থাকে। এই সমস্যাগুলো মানে খুবই কমন। তো এতে যেটি হচ্ছে যে এটা দিয়ে হয়তো ফসলের পোকামাকড় দমন ঠিকই হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু এর কিছু ক্ষতিকর প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি, যেটি আমরা সবাই জানি।
এর ভিতরে একটি হচ্ছে পরিবেশ দূষণ। আমরা জানি যে কীটনাশকের ক্ষেত্রে 98% এবং আগাছানাশকের ক্ষেত্রে 95% স্প্রে স্প্রে যে আমরা টোটাল অ্যামাউন্ট করি তার 98 এবং 95%ই আসলে গাছ থেকে নিচে পড়ে এবং সেগুলো সরাসরি দূষণের মাটি দূষণ, পানি দূষণ, এরকম দূষণ ঘটায়। আরেকটি আমরা দেখছি যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, এটা প্রতিরোধ ক্ষমতা বলা হচ্ছে পোকামাকড় এবং রোগ বালাইয়ের যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া সেটি। আমরা জানি যে কোনো একটা কীটনাশক যদি কোনো চাষি ভাই ব্যবহার করেন তাহলে সেটাতে কিন্তু 100% কাজ হয় না, এবং এখানে যে পোকাগুলো বেঁচে যায় তাদেরই কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। আমি পরবর্তী 2-1টা স্লাইডে এই বিষয়টা আরো আপনাদের কাছে তুলে ধরবো সহজভাবে। আরেকটি বিষয় হচ্ছে অপ্রধান পোকা প্রধান পোকায় রূপান্তর। এই বিষয়টা আসলে অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। এটি সহজভাবে যদি আমি এইভাবে বলি যে ধরেন আপনি বেগুনের মাজরা পোকা দমনের জন্য আপনি কীটনাশক দিচ্ছেন, রাসায়নিক কীটনাশক দিচ্ছেন, আপনি স্প্রে করতে করতে একসময় খেয়াল করবেন এখানে প্রচুর পরিমাণে হোয়াইট ফ্লাই আসছে, সাদা মাছি আসতেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি জন্য সাদা মাছি আসতেছে। এইটাই কিন্তু এখানে আসলে সাদা মাছি প্রধান পোকা না, কিন্তু আপনি যখনই মাজরা পোকা দমনের জন্য কীটনাশক দিচ্ছেন তখন ওইখানকার যে উপকারী পোকাগুলো এই সাদা মাছিকে কন্ট্রোল করতো তারা মারা যাচ্ছে। তারা মারা যাওয়ার কারণে কিন্তু ওইখানে সাদা মাছি পোকা এটা এত গুরুত্বপূর্ণ পোকা ছিল না, কিন্তু প্রধান পোকা হয়ে যাচ্ছে। এটাকে বলছি আমরা অপ্রধান পোকা প্রধান পোকার রূপান্তর। আর আরেকটি হচ্ছে হলো স্বাস্থ্যহানি। স্বাস্থ্যহানির অনেক কথাই বলা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে যে মানে একটা বড় সংখ্যায় মানুষের মৃত্যুর কারণ কিন্তু এই কীটনাশক। তো আমরা যদি প্রতিরোধ ক্ষমতা যে বিষয়টা আমি বললাম সেই বিষয়টা কিভাবে তৈরি হয় একটু যদি বলি, সেটা হচ্ছে যদি আমরা সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার না করি তাহলে পোকামাকড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগবালাইয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। আরেকটা হতে পারে কীটনাশকের গুণগত মান যদি ঠিক না থাকে। আমরা জানি যে অনেক পেস্টিসাইডই হয়তো মার্কেটে আছে যেই প্রোডাক্ট গুলোর হয়তো গুণগত মান যতটুকু থাকার কথা ছিল, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা বলি আমরা, সেটি যতটুকু পরিমাণে থাকার কথা ছিল সেটি অনেক সময় থাকে না। সেই কারণে কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। বা একই ধরনের কার্যকারিতা সম্পন্ন কীটনাশকের উপর্যুপরি ব্যবহার, এই বিষয়টাই একটু আপনাদেরকে আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ধরেন কোন একটা কীটনাশক কোন একটা পোকার এগেইনস্টে ব্যবহার করছি, সেটা 1 বছর ব্যবহারের পরে দ্বিতীয় বছর দেখা যাচ্ছে যে প্রথম বছরে যত ভালো কাজ করতো দ্বিতীয় বছরে কিন্তু সেভাবে ব্যবহার করছে না। তার মানে একই কীটনাশক যদি একই পোকার উপরে বারে বারে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে তার একই রকম মোড অফ অ্যাকশন যদি হয়, যেমন আমি আরো সহজ করে যদি বলি, যেমন আমরা কোনো একটা প্রোডাক্ট দিলাম যে প্রোডাক্টটা হয়তো তার নার্ভাস সিস্টেম, তার যে স্নায়ুতন্ত্র আছে স্নায়ুতন্ত্র বিকল করে, অথবা তার স্টমাকে পয়জন সৃষ্টি করে বা পয়জনাস হয়। যদি এই একই প্রোডাক্ট বারে বারে করতে থাকি, আমরা জানি যে এই পোকা বাঁচার সব জীবই বাঁচতে চায়। তো সেই বাঁচার তাগিদেই তারা তাদের নিজস্ব মেকানিজমে ওই নির্দিষ্ট পেস্টিসাইডের উপরে, অর্থাৎ এটা যদি কীটনাশকের বিষয় মানে পাকস্থলীর বিষয়, তাহলে পাকস্থলীকে কিভাবে সে প্রোটেক্ট করতে পারবে এই কীটনাশক থেকে, তার মেকানিজম সে নিজে নিজে ডেভেলপ করে ফেলে, যার ফলে সেকেন্ড ইয়ারে যায় কিন্তু এটা আর অত ইফেক্টিভ থাকে না এবং ক্রমাগত এটা কিন্তু হতে থাকে। যার ফলে এই একই ধরনের মোড অফ অ্যাকশন যে সমস্ত কীটনাশকের, সেগুলো আমরা কন্টিনিউয়াস ব্যবহার করতে নিষেধ করি। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের মোড অফ অ্যাকশনের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন তখন পোকা বুঝতে পারে না যে সে কি কারণে মারা যাচ্ছে, এবং তার পরবর্তী বংশধরকে সে আসলে ওই মেসেজটা দিয়ে যেতে পারে না যে সে কি কারণে মারা যাচ্ছে, তার আগেই সে মারা যাচ্ছে। যার ফলে এই একই ধরনের মোড অফ অ্যাকশন যুক্ত প্রোডাক্ট যদি বারে বারে ব্যবহার হয়, উপর্যুপরি ব্যবহার হয়, তাহলে এর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আরেকটা হতে পারে যে জন্মগতভাবে আমরা জানি যে কিছু মানুষ খুবই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, আবার কিছু মানুষের প্রতিরোধ ক্ষমতা কম, তারা হয়তো খুব বেশি রোগে আক্রান্ত হয়, আবার কিছু মানুষ আছে তারা সহজে রোগ আক্রান্ত হয় না। পোকার ক্ষেত্রেও একই রকম, জন্মগতভাবে যারা একটু স্ট্রং তারা কিন্তু যে কোনো কীটনাশক বা ইয়ার প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা দ্রুত তৈরি করতে পারে। তো একটু যদি সহজ করে আমি বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করি, সেটি হচ্ছে কোন একটি পাতায় যদি আমরা 2 ধরনের পোকা থাকে, একটা হচ্ছে প্রতিরোধক্ষম পোকা, আর একটা হচ্ছে সংবেদনশীল পোকা। সংবেদনশীল পোকা আমরা তাদেরকেই বলছি যারা যে কোনো কীটনাশক স্প্রেতেই তারা সহজেই মারা যাচ্ছে। আর প্রতিরোধক্ষম পোকা হলো যে পোকাগুলো অলরেডি বিভিন্ন কীটনাশকের উপরে তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে।
তো এইটাতে যদি আমরা স্প্রে করি, প্রথম একটা কেমিক্যাল স্প্রে করলাম, স্প্রে করার পরে যেগুলো সংবেদনশীল পোকা ছিল সেগুলো সবই মারা গেল, আর প্রতিরোধক্ষম যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু বেঁচে থাকলো। বা আমরা দেখছি পাতার ভিতরে দুই একটা সংবেদনশীল পোকাও, যারা তুলনামূলক যাদের বডির প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, তারা কিন্তু টিকে গেল দুইটি। তো পরবর্তীতে এই লাল পোকাগুলো বংশ বিস্তার করলো, এবং হলুদ পোকাগুলো যেগুলো বেঁচে থাকলো সেগুলো বংশ বিস্তার করলো। লালের সংখ্যা বেড়ে গেল এবং হলুদের সংখ্যাও কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। এইবার যদি আবার আমরা স্প্রে করি, তাহলে কিন্তু দেখা যাবে এখান থেকে হয়তো হলুদ গুলা সবই মারা গেল, কিন্তু এখন যে পোকাগুলো এখানে অবশিষ্ট থাকছে সেগুলো সবই কিন্তু প্রতিরোধক্ষম পোকা। এইভাবেই আসলে এই কোনো একটা কীটনাশক, নির্দিষ্ট কীটনাশকের উপরে পোকামাকড় বা রোগ বালাই তার প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। তো পরোক্ষভাবে আমরা যদি দেখি, বায়োপেস্টিসাইড যদি আমরা ব্যবহার করি, কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে আমরা যদি বায়োপেস্টিসাইড ব্যবহার করি, জৈব বালাইনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে পোকার প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এটি বাধা দেয়। কিভাবে বাধা দেয়? আমরা জানি যে সমস্ত আমাদের যে প্রকৃতিতে যে সমস্ত বোটানিক্যাল বলি আমরা যেগুলাকে, বিভিন্ন উদ্ভিদ থেকে যে সমস্ত আমরা পাই, যেমন আমরা জানি যে নিম কিন্তু সেই দীর্ঘদিন থেকে আমরা জানি নিম দিয়ে কিন্তু অনেক পোকা দমন করা যায়, কিন্তু এই নিমের বিরুদ্ধে কিন্তু কখনো পোকা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে না, কারণ এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট। বা আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া আছে, উপকারী ছত্রাক আছে, উপকারী ভাইরাস আছে, যে ভাইরাস গুলো প্রতিনিয়ত রোগ তৈরি করতেছে পরিবেশে, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু পোকামাকড় বা ক্ষতিকর রোগ বালাই যেগুলো, সেগুলো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে না। আরেকটা হচ্ছে, আমরা যদি বায়োপেস্টিসাইড ব্যবহার করি তাহলে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আমরা প্রদান করতে পারবো। আরেকটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশের ভারসাম্য আসলে কিভাবে রক্ষা করে আমি যদি একটু বিস্তারিত ভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, তখন কিন্তু আমরা এখানে যে উপকারী পোকা আছে বা ক্ষতিকর পোকা আছে, কোনোটাই বিবেচনায় নিচ্ছি না। আমরা কিন্তু একটা কীটনাশক যখন স্প্রে করছি, তখন সেখানে উপকারী পোকা মারা যাচ্ছে, সেখানে কিন্তু ক্ষতিকর পোকা মারা যাচ্ছে, যার ফলে এখানে যে একটা পরিবেশের ভারসাম্য ছিল, সেই ভারসাম্যটা কিন্তু নষ্ট হচ্ছে। এর পাশাপাশি আমরা জানি যে এটা যখন পানিতে যাচ্ছে, তখন পানির মাছ মারা যাচ্ছে, বা বিভিন্ন ভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে ব্যবহারকারী এবং ভোক্তার জন্য নিরাপদ। আমরা অনেকেই জানি যে এখন কীটনাশক চাষি ভাইরা যেটা সাধারণত স্প্রে করে, অত প্রোটেকশন তারা কিন্তু নেয় না। তারা হয়তো বা খালি গায়ে স্প্রে করে, যেভাবে স্প্রে করার কথা সেভাবে করে না, এটা তাদের জন্য মোটেই নিরাপদ না। কিন্তু বায়োপেস্টিসাইড পুরোপুরি নিরাপদ, এবং এটা আমরা যারা এই বায়োপেস্টিসাইডে উৎপাদিত পণ্য আমরা যারা খাবো, তাদের জন্য এটা নিরাপদ। এটি সহজে ব্যবহারযোগ্য এবং অর্থনৈতিকভাবে লাভজনকও বটে। আমরা যদি বাঁধাকপি এবং ফুলকপির রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনায় আসি, তাহলে প্রথমে আমরা পোকামাকড় নিয়ে একটু কথা বলতে চাই। প্রধানত যেই পোকামাকড় গুলো আমরা বাঁধাকপি এবং ফুলকপিতে দেখতে পাই, তার মধ্যে কাটুই পোকা, লেদা পোকা, ডায়মন্ড ব্যাকমথ এবং জাপ পোকা, এগুলোই প্রধান। এর পাশাপাশি আরো কিছু পোকামাকড় থাকতে পারে, কিন্তু সেগুলো প্রধান পোকামাকড় নয়। তো আমরা যদি কাটুই পোকা নিয়ে একটু কথা বলতে চাই, কাটুই পোকাটা আমরা জানি যে আমরা যখন চারা লাগাই জমিতে, তখন এরা ওই রাতের বেলা এই কীড়াগুলো মাটির উপরে উঠে আসে এবং গাছের গোড়া কেটে দেয়, চারা গাছের গোড়া কেটে দেয়, এবং সকালবেলা আমরা যদি জমিতে যাই তাহলে সেখানে চারাগুলো পড়ে থাকতে দেখি। এইটার দমন ব্যবস্থাপনা হইতে পারে এভাবে যে ভোরে যদি আমরা জমিতে যাই, তাহলে কিন্তু যে গাছ কেটে ফেলে দিল, সেই গাছের গোড়া কিন্তু আমরা যদি মাটি একটু সরাই, তাহলে কিন্তু এখানে লার্ভাটা আমরা বা কীড়াটা আমরা দেখতে পাবো, এবং তাকে আমরা হাত দিয়ে মেরে ফেলতে পারি। আরেকটা হতে পারে, আমরা যদি জমিতে সেচ দিই, সেচ দিলে কিন্তু এই কীড়াগুলো মাটির নিচে থাকতে পারে না, তখন মাটির উপরে উঠে আসে, তখন সেটা পাখিও খেয়ে ফেলতে পারে, অথবা আমাদের চোখে যদি পড়ে, তাহলে আমরা কিন্তু সেটা হাত দিয়ে মেরে ফেলতে পারি। আরেকটা হতে পারে, বিষটক ব্যবহার করা যেতে পারে। বিষটক ব্যবহারের ক্ষেত্রে আমাদের বায়োপেস্টিসাইড দিয়েও এই বিষটক তৈরি করা যায়। আমি পদ্ধতিটা একটু আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দুইটা প্রোডাক্ট আছে, বায়োট্রেন এবং আমাদের বায়োচমক, এই দুইটি প্রোডাক্টই বোটানিক্যাল প্রোডাক্ট। এবং এটি যেটি নিয়ম, সেটি হচ্ছে যে 800 ml 40 কেজি আমরা যদি গমের ভুসি বা ধানের পুরা যেটা বলি আমরা, সেটা নেই, এবং এর সাথে 2-3 কেজি চিটাগুড়, আর এর সাথে 800 ml আমাদের বায়োট্রেন, অথবা আমরা যদি চমক, এই দুইটা যে কোনো একটি আমরা যদি মিক্সচার করে এটা সন্ধ্যার সময়
জমিতে ছিটিয়ে দিই, তাহলে এই কীড়াগুলো রাতের বেলা মাটির উপরে উঠে আসবে এবং এই এই ভুসি এরা খাবে, খাওয়ার পরে তারা তাদের মারা যাবে। এইভাবে আমরা এই কাঠো পোকাটা দমন করতে পারি। আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে লেদা পোকা। আমরা জানি যে এটি আমরা ফুলকপি বা বাঁধাকপি কাটতে গেলে ভিতরে একটি বেশ বড়সড় কীড়া আমরা দেখতে পাই, এটি লেদা পোকা। এরা ফুলকপি বাঁধাকপির প্রধান অনিষ্টকারী পোকা হিসেবেই আমরা সবাই জানি। তো এরা গাদা করে ডিম পাড়ে এবং ডিম ফুটে যখন এদের কীড়া বের হয় তখন এরা একসাথে গাদা করে থাকে এবং এরা সবুজ অংশটাকে খেয়ে ফেলে। তারপরে এরা যখন একটু বড় হয় তখন এরা পুরো জমিতে ছড়িয়ে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। আক্রমণ যদি মারাত্মক হয় তাহলে 100% পর্যন্ত ফলন বিপর্যয় হতে পারে। আমরা যদি এই স্লাইডে দেখতে পাচ্ছি যে এটা কমলাকান্দা নেত্রকোনা 2012 সালের 5ই জানুয়ারির ছবি। এখানে কৃষকদের এই জমিতে স্পাইরোপটেরা লিটুরা মানে এই লেদা পোকা লেগেছিল এবং তারা ল্যামডা সাইহালুথ্রিন ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক দ্বিগুণ মাত্রায় একদিন পর পর প্রয়োগ করেও কিন্তু কোনো ফল পায়নি তারা। এবং একই ধরনের ঘটনা আমরা আরেকটা জানি যে 2008 সালে তারাস চলনবিল এই এলাকায় ব্যাপকভাবে এই লেদা পোকার আক্রমণ হয়েছিল সরিষাতে এবং ওখানে প্রায় 53টি পেস্টিসাইড এই লেদা পোকার উপরে প্রয়োগ করা হয়েছিল কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি। কিন্তু আমাদের ব্রাকন হেভিডর আমাদের একটা উপকারী পোকা আছে, সেই পোকা দিয়ে কিন্তু মানে খুব সফলভাবে দমন করা সম্ভব হয়েছে। তো আমাদের লেদা পোকা দমনের জন্য আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে 1 নম্বর আছে আমাদের স্পোডোলিউন নামে একটি ফেরোমন আছে যেটি আমরা পূর্ণাঙ্গ পুরুষ পোকা দমনের জন্য ব্যবহার করতে পারি। 2 নম্বর আমাদের আছে স্পোডো এনপি নামে একটি প্রোডাক্ট। আমি এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আরো একটু ডিটেইলস পরের স্লাইড গুলোতে আরো ডিটেইলসে আপনাদেরকে বলবো। কীড়া ধ্বংসকারী উপকারী পোকা আমাদের আইব্রাকন আছে, এটি আমি একটু আগে যেটি বললাম যে এটি ব্যবহারে আমরা খুব সফলভাবে এটি দমন করতে পারি। আর একটা হচ্ছে পোকার ডিমের গাদা এবং বড় কীড়াগুলো হাত বাছাই করেও কৃষক ভাইরা এটি দমন করতে পারে। তো আমরা যদি লেদা পোকা দমনে ফেরোমন ফাঁদের ব্যবহার একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে স্পোডোলিউর আছে এটি খুবই কার্যকরী একটি ফেরোমন। প্রতি 5% জমির জন্য একটি ফেরোমন, এই হিসেবে এটি মাঠে স্থাপন করতে হবে এবং 25 থেকে 30 মিটার দূরে দূরে এটি স্থাপন করতে হবে। এটি স্থাপনের সময় হচ্ছে চারা রোপণের 7 থেকে 8 দিনের ভিতরেই এটি এই ফেরোমন ফাঁদটি মাঠে স্থাপন করতে হবে। মাঠে স্থাপনের 60 দিন পর্যন্ত এটি কার্যকরী থাকবে, অর্থাৎ সিজনে একবার একটি ফেরোমন টোপ সেট করলেই আপনার ফসল এই লেদা পোকার হাত থেকে সুরক্ষিত থাকবে। ফেরোমন ফাঁদ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা আছে, কারণ নতুন একটি প্রযুক্তি, সেটি যেন তেন করে ব্যবহার করলে অনেক সময় সঠিক ফল পাওয়া খুব ডিফিকাল্ট। এই কারণেই আমরা এখানে এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি হচ্ছে যে ট্র্যাপ যে সাইজ, আমরা জানি কৃষক ভাইরা অনেক সময় আমাদের ফেরোমন 1 লিটারের পানির বোতল অথবা ছোট ছোট বোতল, মামের বোতল এগুলো কেটেও অনেক সময় ব্যবহার করেন সেটাকে কস্ট ইফেক্টিভ করার জন্য, অর্থাৎ কম খরচ যাতে হয় তার সেই জন্য। কিন্তু আমরা এটা সাধারণত বলি যে ফেরোমন ফাঁদ ব্যবহারের ক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন একটি কন্টেনার হবে যেটি 5 লিটার পানি ধরবে এইরকম সাইজের একটা কন্টেনার নিতে হবে এবং যেটার 2 পাশে 3 কোণা করে কেটে নিতে হবে। গোল অথবা 4 কোণা করে কাটা যাবে না, কারণ সেই ক্ষেত্রে পোকাটা বের হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। 3 কোণা করে আমরা কেটে নিব। কেটে নিয়ে আমরা উপর থেকে লিউরটাকে ঝুলাবো এবং নিচে সাবান মিশ্রিত পানি দিব। সাবান মিশ্রিত পানির ক্ষেত্রেও অনেক সময় চাষি ভাইরা যেটা করে এখানে নিজের মতো করে করতে চায়। অনেক সময় অনেক ভাই দেখছি যে কেরোসিন ইউজ করতে চায়, অনেকে বলে যে একটু কীটনাশক ব্যবহার করা যাবে কিনা, অনেকে হয়তো ডিটারজেন্ট ব্যবহার করে কিন্তু এত পরিমাণ ডিটারজেন্ট দেয় যে ডিটারজেন্টের গন্ধে এখানে পোকা আসতে চায় না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে 3 আঙ্গুলের 1 চিমটি ডিটারজেন্ট একটা বয়ামের ভিতরে দিয়ে এটা কাঠি দিয়ে নেড়ে দিবে। তাতে যেই সাবান পানিটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এমনি পানিতে অনেক সময় পোকাটা আবার উঠে আসার চান্স থাকে, কিন্তু সাবান পানিতে এই পোকাটা আর উঠে আসতে পারে না, কারণ তখন পানিটা ভারী হয়ে যায়, পাখা যখন আটকে যায় তখন সে আর পাখাটা উঠাতে পারে না এবং এখান থেকে উঠতে পারে না। এটি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো চাষি ভাইরা অনেক সময় এই লিউরটা, আমরা যে টোপটার কথা বলছি মাঝখানে যেটি আছে, এইটি অনেক উপরে দিয়ে ফেলে। দেখা যায় যে সাবান পানি থেকে এটা 2 আঙ্গুল 3 আঙ্গুল 5 আঙ্গুল উপরে থাকে, তখন পোকা কিন্তু এটা পানিতে কম পড়ে এবং পোকা উপরে বসে থাকে। তো এটাকে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এটা যদি পানি থেকে 1 ইঞ্চি উপরে থাকে সেটা সবচেয়ে ভালো পদ্ধতি। তবে খেয়াল রাখতে হবে কোন অবস্থাতেই টোপটি যাতে সাবান পানিতে ডুবে না যায় বা ধুয়ে না যায়,
তাহলে সেক্ষেত্রে এটার ভিতরে যে ফেরোমনটি আছে সেটি ধুয়ে যাবে এবং কৃষক ভালো রেজাল্ট পাবে না। আমাদের আরেকটি প্রোডাক্ট আমি বলছি যে স্পটো এনপিভিটা আমাদের একটা নতুন প্রোডাক্ট। এটা আসলে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। এটা আসলে ভাইরাস। এই মুহূর্তে অবশ্য ভাইরাসের কথা বললে অনেকেই ভয় পাবে, ভাববে যে আমরা তো এক করোনা ভাইরাস নিয়ে আসলে সবাই খুব ব্যতিব্যস্ত, তো এইটা কোন ভাইরাস আর আমাদের ক্ষতি করবে কিনা। এটা এমন একটি ভাইরাস যেটা কেবলমাত্র পোকার ক্ষতি করতে পারবে, আর কারো কোনো ক্ষতি করতে পারবে না, এবং এটা আবার সব পোকার ক্ষতি করতে পারবে না। লেদা পোকার জন্য যে ভাইরাস, এটা শুধুমাত্র লেদা পোকাই এটা দ্বারা আক্রান্ত হবে এবং রোগাক্রান্ত হবে এবং লেদা পোকাটা মারা যাবে। এটা মানুষের জন্য ক্ষতিকর না, অন্য কোনো প্রাণীর জন্য ক্ষতিকর না, ইভেন অন্য কোনো পোকার জন্য ক্ষতিকর না, শুধুমাত্র লেদা পোকার জন্য ক্ষতিকর। তো এই পোকাটা এই প্রোডাক্টটার আরেকটি সুবিধা হচ্ছে, যে সমস্ত লেদা পোকা আমি এর আগে যেটা বললাম যে তারাশের কথা যেটা বললাম যে 52টা 53টা প্রোডাক্টের উপরে এদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে, এইরকম রাসায়নিক কীটনাশকের উপর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে যাদের, যে সমস্ত লেদা পোকার, সেই সমস্ত লেদা পোকা কিন্তু এই স্পটো এনপিভি দিয়ে খুবই কার্যকরী ভাবে দমন করা সম্ভব। তো এই এনপিভি কেমন করে কাজ করে এইটা একটু আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, কারণ এটা একদম নতুন একটি কনসেপ্ট। তো এই কারণে একটু ডিটেলসে যাওয়া দরকার আমার মনে হচ্ছে। সেটা হলো, এটা আমরা যখন এই এনপিভিটা গাছে স্প্রে করব, এটা গাছের পাতার সাথে লেগে থাকবে। ওই পাতাটা আমার ওই লেদা পোকা খাবে, খাওয়ার পরে এই যে ভাইরাসটা তার শরীরের ভিতরে ঢুকবে, তার পাকস্থলিতে যাবে, এবং পাকস্থলিতে যে সে করবে কি, এখানে সে সংখ্যা বৃদ্ধি শুরু করবে। এখানে ক্ষারীয় পরিবেশ হবে যখন, মানে পোকার পাকস্থলীটা হচ্ছে ক্ষারীয়, আমাদের পাকস্থলী হচ্ছে অ্যাসিডিক, পোকারটা হচ্ছে ক্ষারীয়। এই ক্ষারীয় পরিবেশে যখন যাবে তখন ভাইরাসটা অ্যাক্টিভ হবে এবং এর পাকস্থলীর যে কোষ, এর কোষের মধ্যে এর বংশ বিস্তার শুরু করবে, এবং পরবর্তীতে এটা পাকস্থলীকে গলিয়ে ফেলবে এবং পাকস্থলী থেকে এটা সারা শরীরে ছড়িয়ে যাবে, এবং এই পোকার সমস্ত টিস্যু এটা দ্বারা আক্রান্ত হবে এবং ওই পোকাটা পুরোটাই গলে যাবে। তো এই প্রোডাক্টটা আর 1 নম্বর শর্ত হচ্ছে এটা পাকস্থলীতে যেতে হবে, এবং পাকস্থলীতে গেলেই ভাইরাসটা কেবলমাত্র কার্যকরী হবে। তো এটি আমরা কখন প্রয়োগ করব? আমরা এর আগে বললাম যে আমরা মাঠে ফেরোমন ফাঁদ স্থাপন করব। ফেরোমন ফাঁদে যখন আমাদের এই লেদা পোকার পূর্ণাঙ্গ মদ ধরা শুরু হবে, তখনই কিন্তু আমরা ধরা পড়া শুরু হবে, তখন আমরা একটা স্প্রে দিব। এটা 0.2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকাল বেলায় স্প্রে করতে হবে। এবং এখানে আপনারা নিচের দিকে দেখেন, দুইটা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে স্পটোটার উপরে লেদা পোকার উপরে এটা স্প্রে করা হয়েছিল এবং এটা গলে যাচ্ছে। এইটা দেখেই কৃষক ভাইরা বুঝতে পারবে যে এটা রোগাক্রান্ত এবং এটা এই ভাইরাস দ্বারা আক্রান্ত এবং ভাইরাসের কারণে এটা মারা গেছে। স্পটো এনপিভি ব্যবহারের কিছু সতর্কতা আছে, এর মধ্যে একটি হচ্ছে পরন্ত বিকেল বেলা স্প্রে করতে হবে, কারণ আমরা যদি সকালবেলা স্প্রে করি তাহলে হয়তো দুপুরের রোদে এই ভাইরাসটা আল্ট্রাভায়োলেট রে সেনসিটিভ, আল্ট্রাভায়োলেট রে এর কারণে এটা হতে পারে। আরেকটা হতে পারে পরন্ত বিকেল বেলায় করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি লেদা পোকাগুলো রাতের বেলা কার্যকরী থাকে এবং রাতের বেলা এরা বেশি খায়, দিনের বেলা এরা লুকায় থাকে। সেই কারণে এটি আমরা যদি বিকাল বেলা স্প্রে করি, রাতেই সেই ভাইরাসটা খেয়ে ফেলবে এবং পরের দিনই সে এটার দ্বারা আক্রান্ত হবে, তার ফলে রেজাল্টটা আমরা খুব দ্রুত পাবো। আরেকটা হচ্ছে মেঘাচ্ছন্ন দিন এবং অতিরিক্ত সূর্যালোক পরিহার করতে হবে। যদি বৃষ্টি আসে তাহলে সেদিনটা স্প্রে না করাই ভালো, বৃষ্টিমুক্ত দিনে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় আরেকটু খেয়াল রাখতে হবে যেন গাছের ডগা এবং পাতা ভালোভাবে ভিজে যায়, কারণ এই ভাইরাসটা আসলে ওই লেদা পোকার শরীরের ভিতরে ঢুকতে হবে। কাজেই ভালোভাবে স্প্রে করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকবে যে এটি সে খাবে এবং মারা যাবে। স্পটো এনপিভি আমরা মিক্সচার করে এটা রেখে দিব না, যেদিন মিক্সচার করবো সেদিনই আমরা এটি ব্যবহার করব। লেদা পোকা দমনের জন্য আমাদের আরেকটি পণ্য হচ্ছে আইব্রাকন। এটি আসলে উপকারী বন্ধু পোকা। এটি আমরা বলি যে লেপিডোপ্টেরান গোত্রর যে সমস্ত নরম শুংবিহীন পোকা আছে, অর্থাৎ আমরা যে সমস্ত কীরা দেখতে পাই আমাদের ফসলে, তার মধ্যে নরম এবং শুংবিহীন যে সমস্ত কীরা আছে সবগুলো কীরাকেই এই ব্রাকন কন্ট্রোল মানে মেরে ফেলতে পারে। স্ত্রী ব্রাকন প্রথমে তার অভিযোজিটা আপনারা দেখেন, ব্রাকনের নিচে একটি সুয়ের মতো একটা অঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা, এইটা দিয়েই কিন্তু এই কীরার ভিতরে সে একটা বিষ ঢুকা দেয় এবং তাকে অবশ করে ফেলে, তার গায়ের উপরে ডিম পারে এবং সেখান থেকে তার কীরা বের হয় এবং এই আক্রান্ত কীরাকে মেরে ফেলে।
যার ফলে এখান থেকে আর নতুন ক্ষতিকর পোকা তৈরি হতে পারে না এবং খেয়ে ফেলে তার বাচ্চারা। একটি এটি হচ্ছে এটির মোড অফ অ্যাকশন। একটি স্ত্রী ড্রাগন 600 থেকে 1000 কিরাকে সে মেরে ফেলতে পারে এবং পরজীবন ঘটাতে পারে। তো এটি আমাদের এরকম বয়ামে এটি বাজারজাত হয়। এক একটি বয়ামে আমাদের 800 থেকে 1000 পরিমাণ এরকম উপকারী পোকা আই ড্রাগন থাকে। এটি বয়ামের মুখ খুলে জমিতে ছেড়ে দিতে হয়। প্রতি শতাংশে 6 থেকে 8টি এভাবে হাতের তালু খুলে এটি অবমুক্ত করে যেতে হেঁটে গেলেই হয়। এটি পোকাগুলো মানে বের হয়ে যেয়ে জমিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কীড়াগুলোকে খুঁজে বের করে এবং তাদেরকে মেরে ফেলে। একটি বয়াম দিয়ে আমরা 1 হেক্টর মানে প্রায় 7.5 বিঘা জমিতে আমরা একটি বয়াম দিয়েই এই পোকাকে দমন করতে পারবো। আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে এটি বাঁধাকপি এবং ফুলকপিতে দুইটাতেই হয়, ডায়মন্ড ব্যাক মথ, আমরা এই নামে এটাকে চিনি। এটি পূর্ণাঙ্গ মথ ধূসর রঙের এবং কীড়াগুলো দেখতে আপনারা দেখেন মাছের ছবিতে আছে, এটি লম্বাটে চিকন ধরনের এবং সবুজ রঙের হয়ে থাকে। এই কীড়াগুলো করে কি, এরা এই পাতার সবুজ যে ত্বকটা আছে এটি কুরে কুরে খেয়ে ফেলে এবং আক্রান্ত পাতা জালের মতো দেখায়। কচি অংশে এরা আক্রমণ করে এবং আক্রমণ খুব মারাত্মক হলে পাতাগুলো শুকিয়ে যায় এবং ঝরে পড়ে। এটি দমনের জন্য আমাদের একটি বায়োপেস্টিসাইড আছে বায়োট্রিন নামে। সেটি প্রতি লিটার পানিতে 1.4 মিলি এই হারে মিশিয়ে 8 থেকে 10 দিন পর পর দুইটি স্প্রে করলেই এটি দমন হয়ে যাবে। এছাড়াও আমাদের আরেকটি উপকারী বন্ধু পোকা আছে ট্রাইকোগামা নামে। ট্রাইকোগামা হচ্ছে একটি ডিম নষ্টকারী উপকারী পোকা। এটি 15 দিন পর পর 1 থেকে 2 বার জমিতে অবমুক্ত করতে হবে। এবং কীড়া দমনের জন্য আমরা যেটা আগেই বললাম যে আইব্রাকন, যেমন লেদা পোকা কন্ট্রোল করবে, এই পোকাটাও আমরা আইব্রাকন দিয়ে কন্ট্রোল করতে পারি। আমি একটু এক সেকেন্ড আপনার কতক্ষণ আছে না, আমরা একটু কিছু প্রশ্ন আছে সেগুলো কি এখনই নিব নাকি একবারে আপনি শেষ করলেন? পোকাটা শেষ করে ডিজিজে যাওয়ার আগে এটা দিয়ে পোকা শেষ আমাদের। তাহলে আজকে আচ্ছা ঠিক আছে। তো আরেকটি হচ্ছে জাপ পোকা। জাপ পোকা অত বড় সমস্যা না, কিন্তু অনেক সময় এটি বেশ ক্ষতি করে থাকে। এটি পাতা এবং কচি ডগায় রস খেয়ে ফেলে, গাছ দুর্বল হয়ে যায়, ফলন কমে যায়। জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য জৈব বালাইনাশক আমাদের একটি আছে ইকোম্যাক। এটি প্রতি লিটার পানিতে 1 মিলি এইভাবে দিয়ে 8 থেকে 10 দিন পর দুইবার স্প্রে করতে হবে, পরপর 2টা স্প্রে করতে হবে। আক্রমণ কম থাকলে অনেক সময় শুধুমাত্র সাবানের গুঁড়া যেটি আছে সেটি পানিতে মিশিয়ে স্প্রে করলে হয় 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলেও অনেক সময় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। স্যার, এই ক্ষেত্রে আমরা মানে পোকামাকড় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আমি ঠিক আছে, আমার মানে 2-4 মিনিট একটু ইয়েটাও ব্রেক করার জন্য, যে এইখানে আমাদের এক ভদ্রলোক, উনি চাষাবাদী করেন, শাকিল আহমেদ, উনি জিজ্ঞাসা করেছেন উপকারী ভাইরাস আর উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি। একজন মানে কৃষককে একটা প্রশ্ন করেছেন, কৃষক ভাই, উদ্যোগী কৃষক। আর সাইফুল আজম খান অবশ্য বলেছে যে ওই ফেরোমন, মেল ফেরোমন, এটার জন্য কোনো কিছু আছে কিনা, যে আমরা তো শুধু স্ত্রী ইয়ের জন্য বলতেছি, কোনো মেল ফেরোমন আছে কিনা। এই দুটা বিষয় আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন। বলেন। আচ্ছা স্যার, এখানে আরেকটা আসছে, ইকোম্যাক কি মাকড়ের জন্য কাজ করে কিনা, এটা এই 3টা প্রশ্ন। আচ্ছা স্যার, প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে ভাইরাস উপকারী আছে তো ব্যাকটেরিয়া উপকারী আছে কিনা, এবং এই দুইটা থাকলে না, প্রশ্নটা হলো উপকারী ভাইরাস ও উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি। এটা মানে একজন সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, এটা কোনো আলাদা কিছু। জি। তো ভাইরাস কিন্তু ভাইরাস এক জিনিস আর ব্যাকটেরিয়া এক জিনিস। ভাইরাস দ্বারা এক ধরনের রোগ হয় আর ব্যাকটেরিয়া দ্বারা আরেক ধরনের রোগ হয়। এটা পরিষ্কার, এটাই পার্থক্য। আরেকটা দুইটারই উপকারী। আরেকটা বলছে মেল ফেরোমন আছে কিনা, মেল পোকার জন্য। সাধারণত এটার উত্তর হচ্ছে, সাধারণত পোকার ক্ষেত্রে যেটি হয়,
স্ত্রী পোকা পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য তার শরীর থেকে যে গন্ধটি ছাড়ে সেটি হচ্ছে সেক্স ফেরোমন, সেটি ফেরোমন। এটি সাধারণত এটি পুরুষ পোকাই আকৃষ্ট হয় স্ত্রী পোকার গন্ধে। আচ্ছা। কিন্তু পুরুষ পোকা কোনো ধরনের গন্ধ তার শরীর থেকে এরকম নির্গত করে না, যার ফলে পুরুষ পোকার গন্ধে স্ত্রী পোকা আকৃষ্ট করে নিয়ে এসে মেরে ফেলার কোনো ফেরোমন আসলে নাই। তবে এখন একটি নতুন কনসেপ্ট আসছে, সেটি হচ্ছে যে এই যে স্ত্রী পোকাগুলো আছে যখন তারা ডিম পারে তখন তাদের একটা প্রোটিনের প্রচুর চাহিদা হয়। প্রোটিন হাইড্রোলাইসিস নামে একটি নতুন কনসেপ্ট আসছে। এইটির সাথে আমরা যদি কন্টাক্ট কীটনাশক দেই এবং এই প্রোটিন হাইড্রোলাইসিস দেই তাহলে সেখানে স্ত্রী পোকাও আকৃষ্ট হবে, কিন্তু সেটা সে খাওয়ার জন্য আসবে, সেটা সে কিন্তু তার মানে মেটিং এর জন্য আসবে না। মেটিং এর জন্য। আচ্ছা, আর ইকোম্যাক কি মাকড়ের জন্য কাজ করে কিনা? জি স্যার, ইকোম্যাক মাকড়ের জন্য কার্যকরী, এবং এই যে এটি যে কোনো ধরনের শোষক পোকা বলি আমরা, যে সমস্ত পোকাগুলো রস চুষে খায় সেই সমস্ত পোকা দমনের জন্য ইকোম্যাক আমাদের কার্যকরী। এই যে সাইফুল আজম খান আরেকজন বলছেন, উনি একজন কৃষিবিদ, মাঠেই থাকেন বেশিরভাগ সময়। এফিও থেকে যে ফেরোমন দেওয়া হয় তা গন্ধহীন, এইটা কি বিষয়? স্যার, ফেরোমন অনেকগুলোই আছে গন্ধযুক্ত, অনেকগুলোই আছে গন্ধহীন। ফেরোমনটা বেশি ইম্পর্টেন্ট হইলো, যেমন আমরা আমরা আমাদের কিউকারবিট মানে কুমড়া জাতীয় সবজির জন্য যে ফেরোমনটা দেই সেই ফেরোমনটা বলা হয় প্যারাফেরোমন। এখানে শুধু ফেরোমন থাকে না, এখানে ফেরোমনের সাথে কিছু উপাদান থাকে যেটি তারা খায়, এবং সেটার গন্ধ কিন্তু আমরা পাই, কিন্তু অ্যাকচুয়াল ফেরোমনের গন্ধ কিন্তু আমরা পাই না। কারণ প্রকৃতিতে যদি ফেরোমনের গন্ধ পাওয়া যেত তাহলে এই যে কোটি কোটি লক্ষ লক্ষ পোকা এবং তাদের ফেরোমন প্রতিনিয়ত নির্গত হচ্ছে, আমরা কিন্তু গন্ধে মানে অস্থির হয়ে যেতাম। আসলে পোকার ফেরোমনের গন্ধ আমরা পাই না। এখানে অনেক সময় এখানে ফুড এডিটিভ কিন্তু পোকায় পায়, কিন্তু পোকায় পায়, কিন্তু পোকায় শুধুমাত্র পায়। পোকা পাবে স্যার, এবং সেটা খুবই স্পেসিফিক বলে এটাকে। আচ্ছা, good. অর্থাৎ যে প্রজাতির গন্ধ সেই প্রজাতিই পাবে, অন্য কোনো প্রজাতি এই গন্ধ পাবে না। আমরা ঠিক আছে, আমরা সময়ের কারণেই আপনার এই যে বাকি আলোচনাটুকু এখন শুনি আপনার কাছ থেকে, যে আপনি যেটুকু আছে, কারণ 52 মিনিট হয়ে গেছে তো ইতিমধ্যে। আচ্ছা স্যার, আসেন বাকি আলোচনাটা। এবার আমরা ফুলকপি বাঁধাকপির রোগ বালাই নিয়ে একটু আলাপ করব। সেটি হচ্ছে কয়েকটি আমরা রোগ এখানে দেখতে পাই। একটা হচ্ছে চারা গাছের ঢলে পড়া, যেটা আমরা উইল্টিং বলি বা নেতিয়ে পড়া বলি। পাতার দাগ রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, ফুলকপির মাথা বা কাঠ পচা এটিও আমরা এখানে দেখতে পাই। তো আমরা যদি প্রথমে চারা গাছের ঢলে পড়া রোগ, এটি আমরা খুবই দেখি, বেশি করে বীজতলায়, অথবা আমরা চারাটা যে মুহূর্তে জমিতে লাগাচ্ছি সেখানেও হতে পারে এটি। তো এটি দমনের জন্য আমাদের খুব ভালো প্রোডাক্ট আছে বায়োডার্মা নামে। এটি আসলে টাইকোডার্মা, আমরা জানি টাইকোডার্মাটা যে কোনো মাটিবাহিত যে সমস্ত ক্ষতিকর ছত্রাক আছে সেগুলো থেকে আমাদের ফসলকে রক্ষা করে। তো আমরা এটি তিনটি ভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে যে বীজতলায় বায়োডার্মা সলিড আছে, যেটি আমরা নিচের দিকে, যেটি ডান পাশে নিচের দিকে যে ছবিটা দেখছি বায়োডার্মা সলিড, এটি আমরা 25 বাই 4 ফুট সাইজে যদি আমাদের বীজতলা হয় তাহলে 500 গ্রাম আমরা বীজতলা যখন তৈরি করব তখন এটি প্রয়োগ করব। আরেকটি হচ্ছে মূল জমিতে আমরা বায়োডার্মা সলিড 8 থেকে 10 কেজি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। তাহলে আর এই আপনার ঢলে পড়ার রোগটা আর হবে না। আরেকটা হতে পারে যে ঢলে পড়ার রোগ আপনার একটা দুইটা যখন আপনার চোখে পড়বে, আপনি উপরের কোনোটাই করেন নাই, কিন্তু আপনি সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে বায়োডার্মা পাউডার আছে, মাঝে যে ছবিটা আপনারা দেখছেন, এটি 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়া ভিজিয়ে, গাছের গোড়া এবং মাটিটা ভিজিয়ে স্প্রে করতে হবে। অল্টারনারিয়া স্পট ব্লাইট বা পাতার দাগ রোগ হতে পারে ফুলকপি এবং বাঁধাকপিতে। মৌসুমের মাঝামাঝি সময়ে পাতায় ছোট ছোট গোলাকার দাগ সৃষ্টি হয়, দাগগুলো পরে একসাথে হয়ে বড় আকার ধারণ করে। এটা অল্টারনারিয়া নামক একটি ছত্রাকের মাধ্যমে হতে পারে, মৌসুমের শেষেও এটি হতে পারে। তো এটি দমনের জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে আপনি মানে 3 থেকে 5 গ্রাম বায়োডার্মা পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকাল বেলা স্প্রে করতে হবে। আরেকটা প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্ট, এটা হচ্ছে বায়োশিল্ড নামে জৈব বালাই নাশক, ছত্রাকনাশক। এটি 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। শিকড় পচা রোগ যেটি হয়, এটি আক্রান্ত চারার গোড়ার চারিদিকে পানি ভেজা দাগ দেখতে পাওয়া যায়, গোড়ায় সাদা ছত্রাকও আপনাদের চোখে পড়বে, শিকড় পচে যায়, গাছ নেতিয়ে পড়ে। সাথে সাথে মাটি এবং মাটির উপরিভাগ যদি খুব শক্ত থাকে, মাটিটা যদি ঝুরঝুরা না হয়, তাহলে এই রোগের প্রকোপ বেশি হতে পারে। এটি প্রতিকারের জন্য আমরা যেটি করতে পারি সেটা হলো মূল জমিতে শেষ চাষের সময় 8 থেকে 10 কেজি বায়োডার্মা সলিড প্রয়োগ
করা যেতে পারে। আরেকটা হচ্ছে জৈব বালাইনাশক আমাদের বায়োশিল্ড যেটি আছে, এটি 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। ফুলকপির মাথা বা কাঠ পচা যেটি হয় সেটি সাধারণত ছত্রাক, প্রথম দিকে ছত্রাকের আক্রমণে হয়, পরে কিন্তু এটি একসাথে আবার ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, যেটি সফট রট হিসেবে আমরা জানি। তো এটি দমনের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার পানিতে আমরা বায়োডার্মা পাউডারটা মিক্সচার করে পরন্ত বিকেলবেলা স্প্রে করতে পারি। আরেকটা হচ্ছে এই যদি ব্যাকটেরিয়ার আক্রান্ত হয়ে সফট রট হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের একটি প্রোডাক্ট আছে বায়ো এলিন, এটি 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি। তো এই ছিল স্যার আমাদের ডিজিজ পার্টে রোগবালাই দমনের জন্য আমরা অনেক এই অনেক ধন্যবাদ। আসলে আপনার আপনার প্রোডাক্ট গুলা স্পাইনি এগ্রোকে ধন্যবাদ যে কৃষকের উপকারের জন্য আপনারা এগুলো নিয়ে আসছেন। আমরা আমরা এই প্রেজেন্টেশন বোর্ড থেকে বের হয়ে যেতে পারি মনে হয়, স্লাইড শেয়ার থেকে বের হয়ে যেতে পারি যাতে ওনাদেরকে আরো পুরোপুরি দেখতে পারি। আমাদেরকে আমি একটু আরেকটু আলোচনা, আমাদের আরো কিছু রয়ে গেছে, সেই আলোচনাগুলা প্রশ্নগুলো রয়ে গেছে, সেটা মন্তব্যগুলা সেটা একটু ইয়ে করার জন্য আমি আসলে আশরাফ থেকে শুরু করব, কিন্তু ইব্রাহিম খালিল সাহেব যদি মনে করেন যে না ঠিক আছে আপনিও অ্যাড করতে পারেন, ফিল ফ্রি, আঙ্গুলটা তুললেই আমি দেখে নিয়ে আপনাকে বলবো। আমাদের জিজ্ঞাসা করছেন যে কস্ট বেনিফিট অ্যানালিসিসটা কি আছে। আমাদের যে প্রচলিত যে পেস্টিসাইড ব্যবহার করে যে আমরা বা কৃষক যে তার যে কস্ট বেনিফিট ইকোনমিক্স যেটা আছে আর লাভ ক্ষতির ইয়েটা, সেই সাথে আমাদের এই বায়োপেস্টিসাইডের কথা যেগুলো ইব্রাহিম খলিল সাহেব বললেন, এগুলো ব্যবহারের লাভ ক্ষতির হিসাবটা কি? ধন্যবাদ স্যার, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ইস্পাহানি এগ্রোর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। লাভ ক্ষতিটা স্যার আমরা প্রথমেই আমরা জানি যে আমাদের কৃষক সবসময় চেষ্টা করবে তাদের কোনটা তার জন্য কস্ট এফেক্টিভ হয়, কারণ তার কস্ট অফ প্রোডাক্ট বেড়ে গেলে তো আমার এমনিতে আমাদের কৃষকরা কিন্তু বাজারের যে মূল্যটা আমরা সবজিতে কিনি আমরা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায়, কৃষক তো সেই মূল্যটা পায় না। তো তারপরও যদি তার বায়োপেস্টিসাইড ব্যবহার করতে গিয়ে যদি খরচ বেড়ে যায়, প্রোডাকশনের খরচ, তাহলে তো এটা তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার মধ্যে থাকবে। তো আমরা যে এই বায়োপেস্টিসাইড বাজারজাত করার পূর্বে প্রথমেই আমরা আসলে এই অ্যানালাইসিসটা করি, এই হিসাবটা করি যে কতটুকু উপকার হয়। আমরা দেখেছি প্রকারভেদে, ক্রপ টু ক্রপ ভেরি করে, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলাতে কিন্তু প্রচুর এই পেস্টিসাইড ব্যবহার হয়। তো আমরা আমাদের যে ফুল প্যাকেজটা আমরা দেখেছি, কৃষকদের মাঝেও কাজ করিয়েছি, ফুল প্যাকেজ যে আমাদের একদম সিড থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত যদি আমাদের বায়োপেস্টিসাইড দিয়ে তারা ম্যানেজ করতে পারে, তাহলে প্রথম বছর হয়তো একটু বেশি খরচ হয়, কিন্তু পেস্টিসাইডের তুলনায় আমরা একদম গণহারে বলে দিতে পারি, একদম ফ্ল্যাট, যে 1/3 তার খরচ কমাবে। একটা কম্পারেটিভলি যে অন্যান্য পেস্টিসাইডের তুলনায় একটা ফুলকপি চাষ করতে যে পেস্টিসাইড ইউজ করে পোকা এবং রোগ দমনের জন্য, আর আমার বায়োপেস্টিসাইড দিয়ে যদি আমাদের প্যাকেজে পোকা এবং রোগ দমন করে, তাহলে 1/3 কম পক্ষে তার 3 ভাগের 1 ভাগ খরচ কমবে, 3 ভাগের 1 ভাগ খরচ কমবে মিনিমাম। এটা হলো প্রথম বছর, পরবর্তী বছর অর্ধেকের মতো করে কমে যাবে, কারণ এরপরে তার ওই মাল্টিপ্লিকেশনটা হয় না পোকার যে ইয়াটা। কিন্তু এখানে যে মানে আমি একজন কৃষকের জমিতে আমি বায়োপেস্টিসাইড ব্যবহার করলাম, জৈব বালাইনাশক ব্যবহার করলাম, আমার আশেপাশে সবাই অন্যটা করলো, তার জমিতে পোকামাকড় দমন হইলো না, ফলে আমি পরের বছর যাই ওদের জমি থেকে তো পোকামাকড় আমার জমিতে এসে যাইতেই পারে, তো আমি কি করে বলতে পারতেছি যে না অর্ধেক খরচ কমে যাবে? জি স্যার, থ্যাংক ইউ। এটাও একটা এই ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হই। তো অর্ধেকটা খরচ কমার এটা হলো যে যখনই সাধারণত আমরা দেখি যখন একজন কৃষক খুব সফলভাবে এটা দমন করতে পারে, তখন অন্যান্য কৃষকরা কিন্তু মানে উৎসাহিত হয়। তো আমরা প্রথম দিকে কিন্তু শুরু করেছিলাম একটা কমিউনিটি অ্যাপ্রোচে, যে অনেক কৃষকদেরকে নিয়ে করব, কিন্তু সাধারণত আপনি জানেন যে নতুন একটা টেকনোলজি নিয়ে সব কৃষকরা সাহস করে না। কিন্তু আমরা দেখেছি যে অ্যাটলিস্ট আমার জমিতে যদি 1 বিঘা জমিতেও যদি সে করে, আশেপাশে করলেও কিন্তু পোকারা কিন্তু ওইভাবে মাইগ্রেট করবে না যদি না এখানে তার জন্য ভালো কিছু থাকে। তো মাইগ্রেট করলেও এখানে যেহেতু অনেক উপকারী পোকা থেকে যাচ্ছে, যার ফলে অন্য জমি থেকে যদি পোকারা এখানে আসেও, উপকারী পোকারা কিন্তু আছে তাকে কন্ট্রোল করার জন্য। জি স্যার, যখনই আমি মানে এই পরিবেশের যে ভারসাম্যটা, আমার ওই জমিতে যখন আমি একটা ভারসাম্যটা রাখবো, উপকারী পোকাগুলো থাকবে, অপকারী পোকা যতই আসুক তারা কিন্তু মানে ন্যাচারালি প্রাকৃতিক ভাবে তারা কিন্তু কিছু দমন করে।
এটার একটা বেনিফিট আমরা পাই, কৃষকরা তো পাই। তার মানে কি এটা কি বলা যাবে যে আমি যদি বায়োপেস্টিসাইড একজনও যদি কৃষক ব্যবহার করে, একটা আমার আশেপাশে কেউ করতেছে না, তাহলেও আমি এই অর্থনৈতিক ভাবে লাভবান হইতে পারি? লাভবান হবো ইনশাল্লাহ। মানে যে আইপিএম এ ধরে যেরকম নাও আমরা বলতাম যে সবাই মিলে করা দরকার, সেটা না করলেও চলতেছে আর কি। ওটা না করলে, ওটাতে আমরা প্রথমে ওটা করলে তো সবচেয়ে ভালো, ওটা করলে সেটা তো অবশ্যই, অবশ্যই আমাদের লক্ষ্য তো সব জায়গায় সব কৃষকই আসলে এখানে চলে আসুক, সেটা অবশ্যই। কিন্তু আরেকটু কথা রয়ে গেছে যে যে ডক্টর ইব্রাহিম খলিল বলেছিলেন যে এই আমাদের যে সমস্ত প্রচলিত কীটনাশক আছে সেটা 98% 95% আসলে মাটিতে চলে আসে, পরিবেশ ক্ষতি হচ্ছে, মাটিতে যে সমস্ত উপকারী জীবাণু থাকে সেগুলোর ক্ষতি হচ্ছে, মাছের ক্ষতি হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এবং তার দ্বারা এই ফসলের তো ক্ষতি হচ্ছে, তার দ্বারা আমাদের মানুষের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে। এইটা এই বায়োপেস্টিসাইড ব্যবহার করলে আমার সেই সংখ্যা আছে কিনা? স্যার এক্ষেত্রে বলেন, আপনি বলেন। স্যার এক্ষেত্রে যেটা আমরা জানি যে বায়োপেস্টিসাইড গুলো সবগুলোই কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট। এটা হয় কোনো উদ্ভিদ থেকে আসছে, নইলে কোনো প্রাণী থেকে আসছে, নইলে কোনো মাইক্রো অর্গানিজম থেকে আসছে, যেটা ন্যাচারে কিন্তু আছে স্যার, এটা ন্যাচারেই আছে, ন্যাচারালি প্রোডাক্ট। এবং বায়োপেস্টিসাইড গুলো স্যার বায়োডিগ্রেডেবল, আমরা জানি যে বায়োডিগ্রেডেবল মানে খুব দ্রুত এটি পরিবেশে থাকে না, পোকাটাকে মেরেই এটা জাস্ট নষ্ট হয়ে যায়। আমরা এই জন্য আমরা আরেকটা জিনিস জানি স্যার যে পোস্ট হারভেস্ট ইন্টারভেল নামে একটা বিষয় আমরা জানি যে আপনি একটা কীটনাশক ব্যবহার করলে এটি কতদিনের ভিতরে আপনি খেতে পারবেন, এটি কিন্তু স্যার আমাদের এই পেস্টিসাইডের লেভেলের মধ্যে উল্লেখ করতে হয়। তো আমাদের বায়োপেস্টিসাইড গুলো কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরেই কিন্তু পেস্টিসাইড হারভেস্ট মানে ফসল হারভেস্ট করতে পারে কৃষকরা, যার ফলে দ্রুত বায়োডিগ্রেডেবল যেহেতু স্যার এটা কিন্তু পরিবেশে টিকে থাকে না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা আমার মানে পরিবেশের জন্য বা মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করতেছে না, এটা তো বিজ্ঞানসম্মত ভাবে বলছেন না, আপনার গবেষণা ভিত্তিতে বলা হচ্ছে? স্যার এটা গবেষণা ভিত্তিতে স্যার, যেমন স্যার আরেকটু সহজ করে আমি বোঝার সুবিধাটা একটু সহজ করে যদি বলি, যেমন আপনি ফেরোমনটা যেটা ইউজ করছেন এটা পুরাটাই ভোলাটাইল কম্পাউন্ড, মানে কি পোকা তার শরীর থেকে এটা তৈরি করছে, তৈরি করে সে প্রকৃতিতে ছাড়তেছে, এবং এখানে আমরা মূলত করতেছি সাবান পানি ব্যবহার করছি, যেটা পরিবেশের জন্য সাবান পানিটা স্যার অত মানে আর ভলিউম তো অল্প, এটা তো পরিবেশে তেমন ক্ষতি করছে না। কিন্তু এটা কোনো ফসলের কন্টামিনেশন তো যাচ্ছে না স্যার, মানে আমরা কিন্তু এটাতে বেগুনের গায়ে লাগতেছে না, বা আমরা ফুলকপি বাঁধাকপির গায়ে লাগছে না, যার ফলে তো এটা আমাদের মানে আমাদের শরীরে ঢোকার কোনো সুযোগ নেই। এই কারণে এটা দিয়ে আমাদের পরিবেশে এটা একটা খুবই ভালো খবর আর কি। আমাকে একটা স্পেসিফিক কোশ্চেন করছেন দিন মোহাম্মদ দিনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার। উনি বলছেন যে বেগুনে নভেল ব্যাসিলাস ব্যাকটেরিয়ার ব্যবহারে রোগ ও পোকা দমনে শুনেছি অনেক কার্যকর, এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত। বেগুনের কথা যদি আজকের আলোচনা করবে না স্যার একটু বলি, উনি আমার পরিচিত, তো একটু বলি যে বেসিলাস আসলে নোবেল বেসিলাস নিয়ে কাজ হচ্ছে। আমরা বেসিলাসের কিছু প্রোডাক্ট আমাদের ট্রায়ালেও আছে স্যার, আমরা অলরেডি ফিল্ডে টেস্ট করছি, এবং অলরেডি আমরা একটা বেসিলাসের একটা প্রোডাক্ট আমরা এবার রেজিস্ট্রেশনও দিচ্ছি। তো এই প্রোডাক্ট গুলো আসলেই মানে সম্ভাবনাময়, কারণ মাইক্রোবিয়াল যেমন টাইকোডার্মা স্যার, টাইকোডার্মা আপনারা সবাই জানেন যে এটি মানে খুব ভালো একটি প্রোডাক্ট, এবং সয়েলের যে কোনো প্রবলেম মানে যে কোনো ছত্রাক দমনের জন্য এটি কিন্তু মানে মহা ঔষধ বলা হয় আর কি। একইভাবে বেসিলাস গ্রুপের অনেকগুলো প্রোডাক্টই আছে, বেসিলাস সাবটিলিস বা বেসিলাস সেরাস, এরকম অনেকগুলোই আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট সার্চিং এর মধ্যে রাখছি, এবং প্রোডাক্ট গুলো আমরা আনছি, এবং আমরা এটা ট্রায়ালে দিচ্ছি, এবং এই প্রোডাক্ট গুলো রেজিস্ট্রেশনও দিচ্ছি। কাজে অদূর ভবিষ্যতে আমার মনে হয় এই প্রোডাক্ট গুলো আমরা বাজারজাত করতে পারবো, ইস্পাহানি বায়োটেক এটি করবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আরো খুবই পজিটিভ কমেন্ট আজকে বিভিন্ন জনে দিয়েছেন আমাদেরকে। শেষে একজন কি বলছেন, যাই হোক আমাদের অনেক পজিটিভ রিয়াকশন আছে, তার মানে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন এবং আজকে অন্যান্য দিনের তুলনায় অন্ততপক্ষে দ্বিগুণ শ্রোতা আমাদের সঙ্গে রয়ে গেছেন আমি দেখছি, মানে ফলে এটা একটা আশার বাণী যে আজকে আপনাদের কথাগুলো মানুষের জন্য খুব উপকারী, এবং আমরা আমাদের
আমি ওনারটা একটু পড়ে শোনাতেই চাই। মোহাম্মদ শামসুল আলম সাহেব, উনি একজন দেশের একজন প্রবীণ কীটতত্ত্ববিদ। উনি বলছেন যে ইন দি মার্কেট দেয়ার আর নাও সেভারাল বায়োপেস্টিসাইডস, বাট হোয়াট অ্যাবাউট দেয়ার অ্যাকসেপ্টেন্স লেভেল বাই দি ফার্মার্স। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে আমরা কতখানি বাজারে পৌঁছাতে পারতেছি। এই যে আপনারা বললেন আজকে ফুলকপি বাঁধাকপি নিয়ে আলোচনা হলো, আর একদিন হয়তো ভবিষ্যতে অন্যগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো বাজারে কৃষকের কাছে কতখানি পৌঁছাচ্ছে? আশরাফ। ধন্যবাদ স্যার। আসলে আমাদের এই চ্যালেঞ্জটা একটাই। প্রথমত স্যার, আমি অনেক সময় বলি যে আমি বায়োপেস্টিসাইড যে একটা মানে একটা কম ক্ষতিকর মানে অক্ষতিকর উপকারী একটা প্রোডাক্ট দিয়ে আমি একটা পোকা মারতে হবে, তার প্রমাণ করার জন্য আমার কিন্তু 100% কাজ করতে হবে। এই চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়। অথচ পেস্টিসাইড আমরা জানি যে কৃষকরা একটা পেস্টিসাইড কাজ না করে 2টা 3টা 5টা ককটেল করে, এদের কিন্তু কৃষকের কাছে প্রুফ করতে হয় না যে তার পেস্টিসাইড যে 100% কাজ করে না। তো আমরা এই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে এগোচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি। আপনাদের সুশীল সমাজের, তারপর সরকারি অনেক কর্মকর্তাদের সহযোগিতায় পৌঁছাচ্ছে। আমরা এখন কৃষকের আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমরা ইয়ে করতে পেরেছি। আমাদের উত্তরোত্তর আমাদের ব্যবসায়িক যে ইয়েটা, হয়তো কেমিক্যাল পেস্টিসাইডের মতো মার্কেট এত বড় আমাদের হয় নাই, বাট আমরা সন্তুষ্ট যে আমরা যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে আসছি। প্লাস দ্বিতীয়ত আমাদের এখনো সব প্রোডাক্ট মানে কমপ্লিট হয় নাই, কিন্তু যেমন আমরা সবজিতে মোটামুটি শুধু ইয়ে নয়, এই প্রশ্নটা আসলে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই প্রশ্নটার জবাব দিতে পারেন। আমাদের আইয়ুব হোসেন খানও সিমিলার একটা প্রশ্ন করেছেন যে আপনারটা ছাড়াও অন্যান্য কোম্পানিও বায়োপেস্টিসাইড নিয়ে আসছে। সবাই আসলে সবার সম্মিলিত প্রচেষ্টাটা কতখানি কৃষকের উপকারে এটা বাজারে পৌঁছাচ্ছে তাদের ব্যবহারে? আচ্ছা, বাজারে আমরা অন্যান্য যে প্রতিষ্ঠান কয়েকজন এটা এই বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করছে, ওনারা কিন্তু মূলত কিছু রেজিস্ট্রেশন করেছে, আর কয়েকটা কোম্পানি কিছু ফেরোমন রেজিস্ট্রেশন করেছে। বাট আমরা যেভাবে কাজ করছি ইস্পাহানি বিশাল মানে বড় পরিসরে, যে বিভিন্ন ক্রপের জন্য চাল কিংবা সবজি একদম সিড থেকে হারভেস্টিং পর্যন্ত বায়োপেস্টিসাইডের ম্যানেজমেন্ট নিয়ে প্যাকেজ নিয়ে, এইভাবে আসলে এখনো পর্যন্ত বড় কোম্পানি গুলা শুরু করে নাই, হয়তো সামনে আসবেন। কয়েকজন যদি আসতেন তাহলে হয়তো আরো বেশি সুবিধা পেতাম আমরা একসাথে আমরা কাজ করার মতো। এই মুহূর্তে আমরা এ ধরনের কোনো ফোরামও তৈরি হয়নি। আমরা বায়োপেস্টিসাইড কোম্পানি যারা কাজ করছি আমরা এককভাবে কাজ করছি আসলে আমরা এখন পর্যন্ত। তবে ইস্পাহানি ইনশাল্লাহ আমি বলতে পারবো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, অ্যাটলিস্ট ফেরোমনের কল্যাণে হোক এবং আপনাদের এবং সরকারি বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা সবার মাধ্যমে, কারণ বায়োপেস্টিসাইড একমাত্র ইস্পাহানি করে। এখন কৃষকরা কিছুটা জেনেছে যে বায়োপেস্টিসাইড আছে এবং কাজ করে, এবং যারা করছে তারা আমাদের রিপিট বাইং হচ্ছে। আমাদের জন্য সুখবর হচ্ছে, আমরা স্বস্তিদায়ক হচ্ছে যে আমরা দেখছি যে পুনরায় কিনছে, কৃষক পুনরায় কিনছে বায়োপেস্টিসাইড এবং বলছে এখন যে বায়োপেস্টিসাইড কাজ করে। খুবই আসলে মানে আলোচনাটা খুবই সুন্দর আলোচনা হচ্ছিল। আমাদের যেহেতু সময়ের আসলে একটা ইয়া থাকে, আমাদের যদিও আজকের আলোচনাটার ভিতরে সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন, এবং আমি যে বললাম অন্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ আমাদের সঙ্গে প্রায় দ্বিগুণ দর্শক শ্রোতা রয়েছেন, এবং আমরা আশা করছি যে ওনারা ওনাদের যারা বন্ধু বান্ধব আছে, ওনাদের ওয়েবসাইট, ওনাদের ফেসবুক পেজ, এই সমস্ত জায়গার মাধ্যমে ওনারা এটাকে আজকের আলোচনাটাকে আরো প্রচার করবেন যাতে করে কৃষকের কাছে পৌঁছায়। এর ভিতরে বিজ্ঞানী আছে, আমাদের যারা সাথে ছিলেন কৃষক আছে, এবং সম্প্রসারণ কর্মী রয়ে গেছেন। আমাদের সমন্বিত প্রচেষ্টা আসলে কৃষকের স্বার্থে আমরা এগুলো শেয়ার করতে পারি, মানুষের কাজে লাগতে পারে। আশরাফ কিছু বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম, এটা পরে বলা যেত স্যার, আপনাদের কাছে যে প্রশ্নগুলো আসে দয়া করে যদি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন বা আমাদেরকে যদি জানান, কারণ আমরা আমাদের এই মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং উন্নতির জন্য এটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, গুড। এটা একটা আরেকটু কথা বলি যে মানে এইটা আমাদের এই যা কিছু এই যে ডেইলি আলোচনা যেগুলো হয়, আমাদের আলোচনার তো বেশিরভাগই নিরাপদ খাদ্য উৎপাদন সংক্রান্ত বিষয়ে। হয়তো আজকে প্রযুক্তি নিয়ে কথা বলেছি, অন্য জায়গায় পলিসি নিয়ে কথা বলেছি। এই সব কিছুই রেকর্ডেড থাকছে পার্মানেন্টলি আমাদের বিসেফ ফাউন্ডেশন ফেসবুকের বিসেফ ফাউন্ডেশন একটা পেজ আছে, ওইখানে রেকর্ডেড থাকছে। ফলে তুমি যে কোনো সময় নিজেও অ্যাক্সেস করতে পারো, আমরা দিয়ে দেবো। চ্যাট
চ্যাট বক্সের কোশ্চেন গুলো স্যার, ওগুলো তো আসলে হয়তো হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকছে, চ্যাট বক্সের কথাগুলো সবই থাকছে, খালি এই বক্তব্য থাকছে না, ওইটা সহ ওখানে থাকছে। থ্যাংক ইউ। এটা কিন্তু আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছে আমরা বলছি যে ওইটা সব সহ থাকছে। আপনারাও যদি পরে যদি কেউ শুনতে চায় আপনাদের তাদের সঙ্গে আসতে পারেন, অথবা ডক্টর ইব্রাহিম খলিল যে স্লাইড গুলো দিয়েছেন ওটার ভিতরে কেউ যদি ফেরত যেতে চাই তাহলেও আমরা ওখান থেকে আবার ফেরত যেতে পারি আর কি। এটা আমাদের, এবং আমরা চেষ্টা করছি, আবারও বলি, আমরা চেষ্টা করছি যে আগামী 2-1 মাসের ভিতরে আমরা এই যে আমাদের 30শে নভেম্বর পর্যন্ত, আজকে পর্যন্ত, আজকে কয় তারিখ, 29 না, আগামীকাল, আজকে 30 না, 30 তারিখ পর্যন্ত আমার আসলে ওই যে কানাডা আর বাংলাদেশ করে তারিখের গোলমাল হয়ে যায় আর কি। আজকে 30 তারিখ, আজকে পর্যন্ত যে আলোচনাটা হচ্ছে সেইগুলো নিয়ে এ যাবৎকাল যে 100-200-র মতো আলোচনা হয়েছে সবগুলো নিয়ে আমরা একটা বই আকারে বের করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে সহায়ক, এবং সেটা দেশের জন্য করার জন্য। তো আমরা আরেকবার আপনাদেরকে, ইব্রাহিম খলিল সাহেব, আপনার কোনো কি শেষ কথা, কিছু বক্তব্য আছে? স্যার না স্যার, আমার মনে হয় যে আলোচনাটা জরুরি, কারণ এই বিষয়গুলো আসলে জৈব বালাইনাশক বিষয়টা পপুলার করতে গেলে সবার সহযোগিতা লাগবে স্যার। আপনি যেটা বলছেন, বা ওই স্যারেরও যেটা কোয়েরি ছিল যে আসলে বায়োপেস্টিসাইডটা কতটুকু পপুলার হইলো বা কতটুকু মানে এগিয়ে গেল, এটি আমি যদি একটু বলি স্যার, যেটা যে পেস্টিসাইড পপুলার হতে কিন্তু বাংলাদেশে প্রায় 20 বছর সময় লেগেছে। এটা 60-এর দশকে বাংলাদেশে আসে পেস্টিসাইড, এটা 80-র দশকে এসে কিন্তু এটা পপুলার হয় এবং এটা বাণিজ্যিক ভাবে এটি ব্যবসা শুরু হয়। কিন্তু বায়োপেস্টিসাইড এতদিন লাগবে না স্যার, কারণ নিরাপদ খাবার আমরা সবাই খেতে চাই, আমরা সবাই বিষমুক্ত খাবার পেতে চাই, আমরা সবাই ভালো থাকতে চাই। তো আমরাও এই আশাবাদী রাখতে চাই যে সবাই ভালো যেটি চায় সেই ভালো নিয়েও ইস্পাহানি কাজ করছে, এবং এই ভালোর সাথে আমরা থাকবো স্যার। সেক্ষেত্রে বিসেফ ফাউন্ডেশন অবশ্যই আমাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দিতে পারে সেটা আমরা না, আমরা চেষ্টা করছি। আমাদের মানে মূল উদ্দেশ্যটা একটা জায়গায় মানুষের সেবা করা এবং মানুষ যাতে ভালো থাকে সেটার জন্য সেবা করা। ফলে বিসেফ ফাউন্ডেশন সবসময় আপনাদের সাথে আছে। মিটন কিছু বলবে নাকি আমি শেষ করে দিলে তারপরে তুমি ক্লোজিং এর আগে বলে দিবা? মিটন? স্যার, আমার তেমন কিছু বলার নাই স্যার। আমি শুধু বলতে চাই যে আজকে চমৎকার আলোচনা হয়েছে, আপনি যা যা বলেছেন সবগুলোর সঙ্গে একমত। ইস্পাহানি কোম্পানি অ্যাজ এ কোম্পানি প্রায় 200 বছর ধরে তারা বাংলাদেশে কাজ করছে, নানান ভাবে কাজ করছে, এবং তার মধ্যে ইস্পাহানি বায়োটেক তারা জৈব বালাইনাশকে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং আমরা সবাই নিরাপদ খাদ্য যোদ্ধা। সুতরাং নিরাপদ খাদ্য যোদ্ধা হিসেবে আমরা পরস্পরকে সহযোগিতা করব, যেটা খলিল ভাই বলেছেন। আমরা আছি আপনাদের সাথে। আচ্ছা, যাই হোক আর কি, আমি এখন শেষ করি তাহলে। যে শেষ করার সময় আমি বলতে চাই যে আমরা যদিও মানে আমরা কোন কোম্পানির জন্য বিজ্ঞাপন হিসেবে বলতে চাই না, তবুও বলতেই হয় যে আজকের আলোচনাটা ইসমাইল এগ্রো, আপনারা 3 জন আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আমাদেরকে এবং জাতিকে আমার মনে হয় যে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। এবং এখানে কথা হয়েছে যে আমরা শুরু করেছিলাম যে আমরা ব্যবসায়ী তো করতে হবে, ব্যবসাটা লাভের জন্যই করা হয়, কিন্তু ব্যবসার ভিতরে যদি সেবা থাকতে হবে, কারণ ব্যবসাকে সাধারণত ক্লাসিফাই করা হয় সার্ভিস সেক্টর হিসেবে। তো সার্ভিস সেক্টর যেহেতু, সেখানে সেবা থাকতে হবে। তো সেবা থাকতে গেলেই তখন দায়বদ্ধতা থাকতে হবে, তখন আমার দায়িত্বশীলতা থাকতে হবে। এইটা যে আমি জাতির জন্য যাকে সেবা দিচ্ছি তার প্রতি আমার যে দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, সেটা থাকতে হবে। ফলে ইসমাইল এগ্রো যে এই কথাটা আজকে শোনাইছেন আপনাদের পরিচালক সাহেব, আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করছি যে সকল ব্যবসায়ী আসলে আপনাদেরকে অনুসরণ করবেন। এবং আজকে ডক্টর ইব্রাহিম খলিল খুব সুন্দর করে আমাদেরকে 2টা ফসল নিয়ে, আসলে বেশি ফসল নিয়ে কথা বলতে গেলেই তখন আমরা খেই হারাই ফেলাই, কিন্তু 2টা ফসল নিয়ে কথা বলেছেন। আমরা আশা করতেছি এটা আমরা ব্যবহার করে আমরা উপকৃত হব, এবং আমরা আশা করি যে খুব দ্রুতই এটা কৃষকের কাছে যাতে আপামর কৃষকের কাছে পৌঁছায়। কারণ আমাদের একটা ইচ্ছা, বিসেফ ফাউন্ডেশনের আমরা যারা আছি, আমাদের ইচ্ছা যে আপনাদেরকে উদ্যমটা যদি কাজে লাগে, এর মাধ্যমে যাতে করে আমরা ক্ষতিকারক পেস্টিসাইড আগামী 10 বছরে আমরা অন্তত পক্ষে অর্ধেকে ওর ইম্পোর্ট নিয়ে আসতে পারি কিনা। কিন্তু তার জন্য সক্ষমতা দরকার হলো বায়োপেস্টিসাইড। আপনারা কতখানি, আপনি এসিআই, ইস্পাহানি অথবা এসিআই অথবা আরেক কোম্পানি
আমার কাছে কালকে একটা পাঠাইছেন আর এক কোম্পানি, ডাইকোপ্রিমা আর একটা কোম্পানি ইত্যাদি। এগুলা সবাই মিলিতভাবে অবশ্য চেষ্টা করতে হবে যাতে করে ক্ষতিকারক পেস্টিসাইড আগামী 10 বছরে অন্তত অর্ধেকে আমরা তার ইম্পোর্ট কমাই দিতে পারি। এটা হলো আমার চাহিদা না থাকলে ইম্পোর্ট কমে যাবে। আমি কারো ব্যবসার ক্ষতি করতে চাই না, কিন্তু ব্যবসাটা সেবাতে পরিণত করে দায়বদ্ধতার সঙ্গে যাতে আমরা করতে পারি সেটা হলো গুরুত্বপূর্ণ। আমি আজকে আরেকবার এই দায়বদ্ধতার কথা থেকে মানুষের জন্য, পরিবেশের জন্য আমরা যাতে উপকারী কিছু করে যেতে পারি, এর ক্ষতি না করি, এবং সেটার জন্য 20 বছর অপেক্ষা না করে আমরা যাতে আগামী 8-10 বছরে আমরা পুরোপুরি ফুল ফলে যেতে পারি, এই আশা করে আপনাদের গবেষণা যে ইস্পাহানি যে গবেষণা করছে তাতেও আপনাদের প্রতি শ্রদ্ধা যে নিজেরাই গবেষণা করছেন, সরকারি গবেষণার উপরে অপেক্ষা করে থাকছেন না। এটার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আমাদের জাকারিয়া হোসেন ভদ্র মহিলা, উনি বলছেন ইস্পাহানি কৃষকের সেবাতে নিয়োজিত। তো আমরা মনে করি যে এই আপনারা কৃষকের সেবায় নিয়োজিত থাকবেন, ব্যবসা হবে ইনশাল্লাহ যদি কৃষকের সেবায় নিয়োজিত থাকেন। এই বলে আমি আজকে আবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। মিটন, আমরা শেষ করতে, তবে আরেকদিন আমরা আরেকবার আপনাদেরকে দাওয়াত করব, ইনশাল্লাহ আসবেন সময় করে। মিটন, আমরা শেষ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।